কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেয়াল, সাদা বিছানায় রক্তের ছিটেফোঁটার দাগ, পালঙ্কের চাদরখানি ঘুচে বসে আছে এক কোনায় চাঁদের ন্যায় এক চন্দ্রাবালা। ভয় ভীতি মিশ্রিত তাহার উজ্জ্বল মুখখানি, কোমল উষ্ঠা জোড়া বারংবার কেঁপে উঠছে, আখি যুগল দ্বারা অশ্রুধারা গড়িয়ে পড়ছে, হেঁচকি উঠে পড়েছে তার। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না, কেউ নেই কক্ষে। সমস্ত বাতি নিভানো, বাহিরে ঘুটঘুটে অন্ধকারের সহিত মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রমেঘের উচ্চ ধ্বনি চন্দ্রাবালাকে নড়িয়ে তুলছে। আকস্মাৎ দরজা ভেদ করার শব্দে ভয়ভীত মিশ্রত নয়নে তাকিয়ে কোন এক বলিষ্ঠ দেহের পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখে পুনরায় তার বক্ষস্থলের কম্পনের আওয়াজ তীব্রতর হয়ে উঠল। পিছন ফেরা, বর্ষ 2021। পেছনে ফেরা কভু দায় স্মৃতির শিকল ভ্রমে আটকে থাকা যুবকের গ্লানি। কথু হতে উড়ে আসা ধূম্রজালের ধূলিকণা করে নিঃস্ব আমায়। ব্যথাতুর বাম পাজরের দ্রুত গতির স্পন্দন ছাড়খাড় করে দেয় এই আমায়। পাপিষ্ঠ। ঢাকা শাহবাগ। সময় বেজে তখন ভোর 4:55। পূর্বপুরুষদের তৈরিকৃত এই খান মহল। পুরনো কংক্রিটের দেয়াল, পুরনো ঘষামাজা দেয়ালে ঝলসে যাওয়া রং, শ্যাওলার স্পর্শে গাঢ় সবুজের রং ছেয়ে গেছে এই দুতলা ভবনের মহলটি। খান মহলের আশেপাশে গজে উঠা গাছগুলো শত শত বছরের পুরনো। সেখান হতে পাকপাখালির কিচিরমিচির শব্দ মাতোয়ারা হয়ে থাকে সর্বক্ষণই এই মহল। বাগানে সদ্য জন্ম নেওয়া পুষ্পসর হতে ভেসে আসা মুগ্ধকর শীতল নতুবা গভীর সুবাস। দৈবাত ভোর সকালে অন্দরমহলের টেলিফোন বেজে উঠল। ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য মাত্রই মহল থেকে বের হচ্ছিলেন জনাব আজমল খান। এই সাত সকালে টেলিফোন বেজে উঠায় তিনি ভ্রু যুগল কুঁচকালেন। দ্রুত গতিতে এগিয়ে গেলেন সে পানে। টেলিফোনটা রিসিভ করতেই এক পরিচিত পুরুষালীর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসল। আজমল খান সালামের জবাব দিলেন তার। বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে গেলেন তিনি তার সাথে। পরিশেষে তিনি কলটা কেটে দিলেন। উষ্ঠা জোড়া প্রসারিত করে মুচকি হাসলেন ভীষণ। পরক্ষণেই চেঁচাতে লাগলেন উচ্চস্বরে। পরিশ্রান্ত ভোর সকালের সবাই জেগে উঠল মুহূর্তেই। সকলে চোখ কচলাতে কচলাতে নিজ কক্ষ হতে বেরিয়ে আসলো। সবার প্রথমে ছুটে আসলেন আজমল খানের সহধর্মিণী আলিনা খান। কণ্ঠনালী দীর্ঘ করে উদ্বিগ্ন স্বরে আওড়ালেন তিনি। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছেন কেন আপনি? এম ড্যাশ। আজমল খান স্লান হেসে সহসা উড় দিলেন। আব্রু দেশে আসছে আজ। এম ড্যাশ। উপস্থিত সকলের কণ্ঠরোধ হল। নয়নে মিশ্রিত ঘুমকাতুরে আবেশ মুহূর্তেই উধাও হয়ে গেল সবার। দীর্ঘ 8 বছর বাদে আজ লন্ডন থেকে দেশে ফিরবে খান বংশের বড় কর্তা আজমল খানের একমাত্র ছেলে আররাব খান আব্রো। যার দরুন সে সকাল হতে খানমহল জুড়ে চলছে অনুষ্ঠান সাজগোজের বিশাল তোড়জোড়। দীর্ঘ 8 বছরে আব্রো একটি বারের জন্যও মাতৃভূমির পদধূলি তার পা স্পর্শ করেনি স্পর্শ মমতাময়ী মায়ের আদুরে হাত। তবে প্রতিনিয়ত যোগাযোগ ছিল সকলের সাথে, শুধু একজন ব্যতীত। 01 মাত্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ক্লাস শেষ করে খান মহলে ফিরল অহু। তার পুরো নাম আরুরা খান অহুজান, ডাকনাম অহু। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খান বংশের প্রধান 3 জন কর্তা। বড় কর্তা হল জনাব আজমল খান, তারই একমাত্র ছেলে, খান পরিবারের পুরো চোখের মণি এবং অহংকার আররাব খান আব্রো, যে কিনা আজ লন্ডন থেকে পড়াশোনার ইতি ঘটিয়ে নিজ ভূমিতে ফিরছে বহুদিন বাদে। আব্রো লন্ডনের বিখ্যাত সুপরিচিত বিশ্ববিদ্যালয় রয়্যাল হলিওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন এর ছাত্র ছিল। খান পরিবারের মেজ কর্তা জনাব আজমিন খান। তার 2 মেয়ে, বড় মেয়ে শিফা খান, বংশের বড় মেয়ে সে, এবং ছোট মেয়ে নিহা। খান পরিবারের সদস্যদের মধ্যে সবথেকে ছোট সে। ছোট কর্তা অহুর বাবা জনাব আশফাক খান। এই 3 কর্তার একজন আদুরে বোনও রয়েছে। গ্রীষ্মের তোপতপে রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। এক কাঁধে ঝুলছে অহুর ও স্কুল ব্যাগ, বুকের সাথে চেপে ধরেছে সে 2-1খানা বই। ফর্সা উজ্জ্বল মুখে খানি রোদের তোপে লালচে রং ধারণ করেছে যেন। কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে কয়েক ফোঁটা। চিকন ভ্রু যুগল কুচকালো। বাড়িতে এত শ্বেত আয়োজন আর হই হুল্লোড় দেখে অহুর মস্তিষ্ক নেতিয়ে উঠল। প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠল মুহূর্তেই। কপালের 2 পাশ আঙুল দিয়ে ডলতে লাগল। সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছতে পৌঁছতে ব্যথাতুর চাপা কণ্ঠে বুলি ছুড়ল অহু। আমার রুমে 1 কাপ চা দিয়ে যাইয়েন আম্মা। মাথাটা অনেক ব্যথা করতেছে। এম ড্যাশ। কিন্তু অহুর আম্মিজান মহাব্যস্ত এখন, সাথে বাড়ির অন্যান্য লোকজন, এমনকি চাকর বাকররাও। অহুর আম্মা অন্দর মহলের নিচতলা হতে উচ্চকণ্ঠে জবাব ছুড়ল। তুই আজ একটু নিজেই চা বানিয়ে নে অহু। দেখছিস তো কত ব্যস্ত আছি, তোর আব্রো ভাই আসছে যে আজ। তুই বরং রুমে গিয়ে বিশ্রাম নে, একটু ভালো লাগবে। এম ড্যাশ। অহু তার আম্মার কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরল, বেজায় চটে গেল সে। তাই আর কোন কথা না বাড়িয়ে রাগে ঘটঘট করতে করতে নিজের রুমে চলে গেল চা না নিয়েই। মহলে অনেক মানুষজন আছে, তর্ক করা শ্রেয় নয় আপাতত। কেউ অহুকে ব্যস্ততা দেখালে সেটা তার মোটেও ভালো লাগে না, মনের ভিতর কথাগুলো চেপে ধরল।
পরে কখনো শুনিয়ে দেবে না হয়। আচ্ছা, বাড়িতে তো আজ একজন মানুষই আসছে, তাহলে এত আয়োজন এবং মহাব্যস্ততার কি দরকার? আস্তে ধীরে করলেই তো সব হয়। আব্রু ভাইকে এমন, যে সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়েছে তাকে বরণ করার জন্য। যত্ত সব আদিক্ষেতা। এই আলাপন বকেই অহু ঠোঁট উল্টাচ্ছে রীতিমতো। ভার্সিটি থেকে ফিরায় অহুর বেশ ক্লান্ত লাগছিল, সাথে তো মাথা ব্যথা রয়েছেই। তাই কোনো মতন ফ্রেশ হয়ে এসে পালঙ্কে গা এলিয়ে দিল। কিছুক্ষণ বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যাবে বোধ হয়। এদিকে খানমহল জুড়ে হৈ হৈ রৈরি আমেজ, বাড়ির ছেলে আজ বাড়িতে ফিরছে। কত বছর পর এতদিনে একবারের জন্য ও দেশে আসেনি আব্রো। মহলের সবকিছু পরিষ্কার এবং সুন্দর হওয়া চাই আলিনা খানের, যার দরুন আলিনা খানের ফরমাইশ অনুযায়ী সবকিছু সাজানো গোছানো হচ্ছে। আব্রুর যে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছুই পছন্দ নয়। মহলে ফিরে কোনো কিছু অগোছালো দেখলে পুরো মহল মাথায় তুলে ফেলবে সে। 02 সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার পরা। পরিহিত শ্যামবর্ণের পুরুষের পরনে সাদা শার্টের সাথে কালো প্যান্ট ইন করা। চোখে কালো সানগ্লাস, গলায় ঝুলছে লং টাই। উচ্চতা 6 ফুট 1, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি। আন্ডার কাট চুলগুলো জেল দেওয়ায় এক সাইডে করা। ঘামের জেরে কপালে আছড়ে পড়ছে কিঞ্চিত। হাতে ব্র্যান্ডের ওয়াচ এবং শরীরের মুগ্ধকর পারফিউমের গন্ধ। ডান চোখের ভ্রুতে পুরনো অস্পষ্ট ছোট্ট একখানা কাটা দাগ। আব্রু দীর্ঘ অনেক বছর পরে নিজ দেশে যাচ্ছে, নিজ বাড়িতে, নিজ মহলে, যেখানে সে পুরোটা শৈশব এবং কৈশোর বয়স পার করছে। এত সময়ের মাঝেই আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো ভীষণ কষ্ট দেয় আব্রুকে, যার দরুন আব্রু মহলে ফেরে নিয়ে একটি 12 বছরে। যখনই ভাবে বুকের ধুকধুকানি আকাশ ছোঁয়, তার দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই। সে সব প্রতিচ্ছবি শুধু চোখের পাতায় স্মৃতি হয়ে ভাসে। শুধুই স্মৃতি, যার পুনরাবৃত্তি হয়তো কখনো আর হবে না। অবশেষে প্লেন ল্যান্ডিং করছে বাংলাদেশে। বিমানবন্দর থেকে চেক আউট শেষে বেরিয়েছেন আসতেই আব্রুর নজর পড়ল পরিবারের আত্মীয় স্বজনদের উপর। গম্ভীর মুখে স্লান হাসি ফুটিয়ে পা বাড়ালো আব্রো। মা, বাবা এবং কাকা জানদের জড়িয়ে ধরে সালাম দিল। আলিনা খান কেঁদেই দিল আব্রুকে জড়িয়ে ধরে। অনেক বছর পর যে কাছে পেয়েছে সে তার নারী ছেঁড়া ধনকে। আব্রুকে জড়িয়ে ধরে অস্পষ্ট শব্দে আওড়াচ্ছেন আলিনা খান। কতদিন পর তোকে দেখলাম বাবা, কত শুকিয়ে গেছিস। আমাকে কি তোর দেখতে একবারও মন চায় না? হ্যাঁ। আব্রুর চোখে পানি টলমল করতে লাগলো। তবে সে চিত্র আব্রু লুকাতে ব্যস্ত। স্লান হেসে চাপা কণ্ঠে উড় দিল। কি বলছেন আম্মা এসব আপনি? আমি আপনাকে সবসময়ই মনে করি। তোমাদের জন্য আমার কতটা বুক পুড়ে তা শুধু আমিই জানি। আর কোথায় শুকিয়ে গেছি? একদম ঠিক আছি আমি আম্মা। আলিনা খান চোখ মুখ ডলে পানি মুছে নিলেন। আব্রুর নাক টেনে কাদো কাদো কণ্ঠে শুধালো, থাক, মাকে আর বুঝো দিতে হবে না। মা জানে সবই। দৈবাত পিছন হতে আজমল খানের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। আব্রু পিছন ফিরল, ভ্রু কুচকাল। যদি আমাদের জন্য তোমার মন পুড়ত তাহলে তুমি এ কয় বছরে একটি বার কি আমাদের সাথে দেখা করতে আসতে পারতে না? আজমল খান। আব্রু চুপসে গেল। এই প্রশ্নের উত্তর তার কাছে থাকলেও সে সেই প্রশ্নের জবাব দিতে অনিচ্ছুক, যার দরুন এই প্রসঙ্গ এড়িয়ে গেল। আব্রু আশপাশে তাকিয়ে একটু পরখ করল, দেখল কারা কারা এসেছে। অতঃপর আব্রু এক গাল হসে দীর্ঘ শ্বাস ছাড়ে, কিছু একটা ভেবে। সবার সাথে কুশল বিনিময় করার পর আব্রু গাড়িতে চড়ল। গাড়ির লুকিং গ্লাসে আব্রু নিজেকে দেখছে আর নিজেকে নিয়ে ভাবছে আজ থেকে ঠিক 8 বছর আগে একই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আব্রু, তখনকার হৃদয় বিদারক অনুভূতির কথা। কতই না নিষ্ঠুর ছিল ওই দিনটি। আব্রু সিট বেল্ট বেঁধে পেছনে হেলান দিয়ে বসল সিটে। মাথাটা বেশ ঝিম ধরে আছে। আব্রুর ভাবনার সাথে তাল মিলিয়ে আপন বেগে গাড়ি এগিয়ে চলছে খানমহলের দিকে। 03 কি গো অহু আপু, তুমি আব্রু ভাইয়াকে রিসিভ করতে যাওনি কাকিমণিদের সাথে? অহু চোখ মুখ ডলে শোয়া থেকে পালঙ্কে বসল উঠে। ঘুমিয়ে পড়েছিল বালিশে মাথা রাখায় তখন হঠাৎই আব্রুর নাম নিহার মুখ থেকে শুনতাই অহু চেতে গেল। ঠোঁট বাঁকিয়ে সংলাপ করল, আজব, আমি কেন যাব? আমার কি খেয়ে দে কোন কাজ নেই নাকি? উনাকে আনতে যাব। কিন্তু তুই যাসনি কেন আব্রু ভাইয়াকে রিসিভ করতে? নিহার কণ্ঠস্বর নেতিয়ে আসলো। মৃদু আওয়াজ করে আওড়ালো, আমাকে তো মা কাকিয়ারা নিয়েই গেল না। বড় জেঠি বলেছে আব্রু ভাইয়া নাকি অনেক রাগী এবং জেদি। আমি নাকি অনেক দুষ্টুমি করি আর আব্রু ভাইয়া দুষ্টুমি পছন্দ করে না, তাই। অহু কিছু বলতে যাবে তার পূর্বেই মহলের নিচ হতে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। মুহূর্তেই মাথায় হাত চেপে ধরে অহু উচ্চ সুরে শুধালো, উফ, মাথাটা যন্ত্রণায় ফেটে গেল। নিচে এত আওয়াজ হচ্ছে কিসের দেখতো নিহা? আপু, আব্রু ভাইয়া মনে হয় চলে এসেছে, আমি এখন যাই, পরে কথা বলবো। তুমিও না হয় নিচে চলো। না, আমি যাব না। আমি ঘুমালাম, আমার এত শখ নেই দেখার, তুই যা।
অনেক বছর বাদে খান মহলে পা রাখল আব্র। অন্দরমহলে ঢোকার পূবেই আব্র খান পরিবারের পারিবারিক কবরস্থানের দিকে পা বাড়াল। দূর হতে আব্র দাদিমার কবর দেখল। কিছু প্রহরের জন্য স্তব্ধ নয়নে সে পানি চেয়ে রইল। মুহূর্তেই কিছু স্মৃতিহানা দিল আব্রর মস্তিষ্কে। আব্র বুকের বাম পাঁজর চেপে ধরল। পরক্ষণেই কবরস্থান থেকে বেরিয়ে খান মহলের অন্দরে পা রাখল সে। আলিনা খান এবং মহলের অন্যান্য কর্তীরা দুর্বা ঘাস আর ধান পানি ছিটিয়ে আব্রকে বরণ করে নিল। প্রত্যুত্তরে আব্রর গম্ভীর মুখে মলিন হাসি ফুটল শুধু। মহলে ঢুকেই আরও আত্মীয় স্বজনদের সহিত সাক্ষাৎ হলো আব্রর। সবার সাথে অন্দরমহলে নিচতলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলে আব্র চলে গেল তার নিজ কক্ষে, সঙ্গে গেল আলিনা খান। অনেক বছর পর আব্র তার নিজ কক্ষে এসেছে। কক্ষে ঢুকে ভালোমতো নজর করল আশপাশ। 20 বছর বয়সে এই কক্ষ ত্যাগ করে সুদূরে পাড়ি জমিয়েছিল সে এক কালো অধ্যায়। যখন এ মহল ছেড়েছিল তখন ছিল বসন্ত, গাছে গাছে নতুন পাতা গজিয়েছিল। পুরনো পাতা ঝরে সে সংলাপ কারো জীবনেও একই অধ্যায় তৈরি করেছিল নতুন। আব্র রহস্যময় হাসি হাসল, আলতো হাতে নিজের বিছানা ছুল। পরক্ষণেই বলিষ্ঠ দেহ হতে সাদা শার্টটা খুলে পালঙ্কে ছুঁড়ে মারল। ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে নিল। ফিরে এসে সুঠাম দেহে শর্ট হাতার একটা গেঞ্জি পরে নিল, যার দরুন পেশিবহুল হস্ত জোড়ায় শিরা টান টান হওয়ার দৃশ্য অনেকেরই নজর পড়ল। খাবার টেবিলে বসে সবার সাথে মিলে খাবার খেল আব্র। তখনই নিহা হতদন্ত হয়ে ছুটে আসলো আব্রর নিকট। ভাইয়া, তুমি এই চকলেটগুলো আর সুন্দর টপসগুলো কি আমার জন্য এনেছো? আব্র গম্ভীর কণ্ঠে আওড়ালো। হ্যাঁ, এগুলো যা আছে সব তোদের জন্যই এনেছি, নিয়ে যা, ভাগাভাগি করে নিস। আর ওই লাল লাগেজটা আমার রুমে পাঠিয়ে দিস, ওখানে আমার জিনিসপত্র আছে। এম ড্যাশ নিহা আবেগ আপ্লুত হয়ে ছুটল দুতলায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। খাবার খাওয়া শেষ করে মহলের বাগানের উদ্দেশ্য হাঁটা ধরল আব্র। সন্ধ্যা নেমে আসলো বটে, বাগানের পাশেই অবস্থিত পুরনো ঘাট বাঁধা পুকুর। আব্র ঘাটে অনেকক্ষণ যাবৎ বসে থাকল। বারংবার মস্তিষ্কে অতীতের বিষাদময়ী চিত্রগুলো ভাসতে থাকল। 04 অহুর আম্মিজান অহুর রুমে এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে অহুকে ডাকতে লাগল। কিরে অহু, তুই এখনো ঘুমাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসলো, দেখা করতে গেলি না আব্রোর সাথে? এম ড্যাশ উফ আম্মা, বিরক্ত করছো কেন? আমি ওনার সাথে দেখা করে কি করব? এম ড্যাশ আপু আপু দেখো, আব্র ভাইয়া আমার জন্য কত চকলেট এনেছে। কিন্তু তোমার জন্য কোন গিফটই আনেননি ভাইয়া? হুহো। ঠোঁট উল্টিয়ে রুমে প্রবেশ করতে করতে বুলিগুলো ছুড়ল নিহা। নিহার কথা শুনে অহু ধপাস করে খাটে বসে পড়ল শোয়া থেকে উঠে। চোখ রাঙিয়ে কর্কশ ভাষায় সংলাপ করল, আমার জন্য উনি কেন আনতে যাবে? উনি তো আমাকে চিনেই না। দেখতি না আগে যখন ফোনে কথা বলতো, বাড়ির সকলের সাথে কথা বলতো আমি ব্যতীত। অহুর ভীষণ রাগ হচ্ছে, অপমান বোধও কাজ করছিল, কারণ আব্রু অহু ব্যতীত সকলের জন্য গিফট এনেছে। অহু কি দোষ করছিল? দাঁতে দাঁত চেপে ধরল। অহুর ইচ্ছে করছে এখনই গিয়ে জিজ্ঞেস করতে আব্রকে, কিন্তু না, অহু কেন জিজ্ঞেস করব, তার তো ইগো আছে হুহো। কোন একদিন সুযোগ বুঝে এর প্রতিশোধ নিবে অহু, নিশ্চয়ই নিবে। হ্যাঁ। সন্ধ্যার পরে অহু একটু ছাদ থেকে হাঁটার উদ্দেশ্য পা বাড়ায়। সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করলে হয়তো মনটা ভালো লাগবে। তাই চলে গেল ছাদে নিহার হাত ধরে। পুরো মহল ভর্তি মানুষ গোজগোজ করছে, সকলে আব্রকে দেখতে এসেছে। তবে অহু এখন অবধি যায়নি আব্রকে দেখতে। আর না যাবে আব্র দেখতে কেমন? অহু সেটাও জানে না। হয়তো ভুলে গেছে এই কটি বছরে আব্রর প্রতিচ্ছবি এবং স্মৃতি। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকলো অহু। চোখের পাপড়ি জোড়া নিভিয়ে দিল বিশুদ্ধ কোমল প্রাণ, সুবাস টেনে নিল গহীনে। অনুভব করল নিজের অস্তিত্বকে, অনুভব করল প্রকৃতিকে। চোখ মেলে তাকালো মহলের বাগান হতে ঝিঝি পোকার ঝিঝি শব্দ ভেসে আসছে। অহু মুচকি হাসল। পরক্ষণেই পাশ ফিরতে সে হাসি উধাও হয়ে গেল। ভ্রু জোড়া টেনে কুচকালো চোয়াল চেপে ধরল নিহার চিত্র দেখে। নিহা অহুকে দেখিয়ে দেখিয়ে চকলেট খাচ্ছে। বেচারির গাল মুখে চকলেট লেগে আছে। এরকম ভাবে খাচ্ছে অহু মুখ ফিরিয়ে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ালো আজেবাজে চিন্তা ভাবনা। এই হতচ্ছাড়ার আনা কোন কিছুই খাবে না বলে পণ আটল অহু তার অন্তরিন্দ্রিয়ে। ভীষণ অভিমান চেপে ধরল কলবে। রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ালো আজেবাজে চিন্তা ভাবনা। এই হতচ্ছাড়ার আনা কোন কিছুই খাবে না বলে পণ আটল অহু তার অন্তরিন্দ্রিয়ে। ভীষণ অভিমান চেপে ধরল কলবে। অতঃপর অহু আর নিহা কিছুক্ষণ ছাদে বসে গল্প করে চলে যায় অন্দরমহলে। কারণ সন্ধ্যার পরপরই অহুকে একজন হোম টিউটর পড়াতে আসবেন। মহলের বাগান থেকে পেঁচার গম্ভীর হুঙ্কার শোনা যাচ্ছে বোধ হয়। চারদিক থেকে মাগরিবের আজান ভেসে এসেছে বহু আগেই, যার দরুন অহু ছাদ থেকে নেমে সরাসরি নিজের রুমে চলে গিয়েছে। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিল। পালঙ্কে বসে ফোন চাপছে এক হাতে, আর অন্য হাতে চামচ দিয়ে সেমাই খাচ্ছে। দৈবাৎ বিদ্যুৎ গতিতে কেউ অহুর রুমে প্রবেশ করল।
অহু হকচকিয়ে উঠল, ভ্রুজোড়া টেনে কুচকালো ভীষণ। পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ালো মেঝেতে। মুঠোফোনটা সাইড টেবিলের উপর রেখে ভালো করে পরখ করল আশপাশ। এ তো অচেনা কেউ নয়, তানহা মিস নিজেই। হঠাৎ কি হলো উনার? আশ্চর্য। অহু ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে মিস, আপনি হাঁপাচ্ছেন কেন? কি এমন দেখেছেন হঠাৎ? ড্যাশ। তানহা পা এগিয়ে সোফায় গিয়ে বসল, কিছুটা থেমে দ্রুত আওড়ালো। ঢোক গিলল। অহু, তোমাদের বাড়িতে ওই সুদর্শন ছেলেটাকে? আমি তো আগে কখনো দেখিনি, ছেলেটা কত হ্যান্ডসামিস। প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম আমি। ড্যাশ। অহু চমকালো এ কাণ্ড। মেয়ে মানুষও তাহলে আজকাল ছেলেদের দেখে টাস্কি খায়? কিন্তু অহু কিঞ্চিত ভাবনায় বিভোর। ঠিক মিলিয়ে উঠতে পারল না যেন কার কথা বলছে তানহা। অহু মনে মনে আওড়ালো, কি বলছে মিস, কাকে দেখল? কে এত হ্যান্ডসাম আবার এ বাড়িতে? ড্যাশ। পরক্ষণেই অহুর মস্তিষ্ক খুঁজে পায় সে প্রশ্নের ওর। নামটা অন্তরিন্দ্রিয়ে বাজতেই দীর্ঘশ্বাস ছাড়ে। বিরক্তিকর সহিত বুলি ছুড়ে মৃদু স্বরে, তানহা মিস, ওটা তো আমার আব্রু ভাইয়া, আজকে লন্ডন থেকে দেশে ফিরেছে। আপনি উনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন? আশ্চর্য। তিশা লাজলজ্জা ভুলে যায়। খানিক লজ্জা পেয়ে আওড়ায়, কি যে বল! এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে কে না ফিদা হবে? তুমি একটু উনার ফোন নাম্বারটা জোগাড় করে দাও না আমায়। আমি তো সিঙ্গেলই আছি। ড্যাশ। তানহার বেশরম কথাবার্তা শুনে অহুর কান লাল হয়ে আসে। ছাত্রীর সামনে শিক্ষক তার ভাইয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে। কি লজ্জার কথা! গুরুজনেরা হয়তো সত্যিই বলে প্রেমে পড়লে মানুষ লাজলজ্জা ভুলে যায়। অহুর চোয়াল চেপে আসে, কিঞ্চিত রাগ হচ্ছে তার এই বেশরম কথা শুনে। তিশার থেকে নজর টেনে এনে মেঝেতে নামায়। অতঃপর আর কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেয় অহু। রাত 10টা। অহু নিজের কক্ষ থেকে বেরিয়ে মহলের নিচতলায় আসে। এতক্ষণ এই মহলটা মানুষে গিজগিজ করছিল। কানের পোকা নড়ে গেছে অহুর। বেশ ক্ষুধা লগেছে, ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসল অহু। আশপাশে নজর বুলালো, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। অন্দরমহলের বাহির হতে কথোপকথনের আওয়াজ ভেসে আসছে। অহু চমকালো ভীষণ, প্রতিদিন এই সময় সবাই ডিনার করে, অথচ আজ কেউ নেই ডাইনিংয়ে। সবাই কোথু গেল? অহুকে রেখেই সবাই খেয়ে ফেলেছে নাকি? দৈবাত রন্ধনশালা থেকে মহলের কর্তীদের আওয়াজ ভেসে আসলো। অহু কণ্ঠস্বর দীর্ঘ করল, উচ্চ স্বরে শুধালো ভীষণ, আম্মা কাকিজান কোথায় তোমরা সবাই? আজকে কি ডিনার করবে না? নাকি ডিনার করে ফেলেছ আমায় রেখে? ড্যাশ। ভ্রু কুচকিয়ে চেয়ে রইল উড়ের প্রত্যাশায়। পরক্ষণেই অহুর আম্মিজান রন্ধনশালা হতে বেরিয়ে আসলেন। ক্ষীণ কণ্ঠনালী আউড়িয়ে জবাব ছুড়লেন, অহু, আজকে একটু পরে খাবার খাবো। আব্রু মহলের বাহিরে গিয়েছে পুরান ঢাকা। আব্রু, আসলে সবাই একসাথে খাবার খাবো। তুই একটু অপেক্ষা কর, আব্রু চলে আসছে বোধ হয়। ড্যাশ। পুনরায় আদিক্ষেতা দেখে আব্রুর প্রতি অহু বেজায় রেগে গেল, অভিমান গুচলো মায়ের প্রতি। ভ্রু জোড়া টেনে কুচকালো, কপাল চাপড়ালো, আওড়ালো, দেখ খাওয়া লাগবে না। নিজের ভাইয়ের ছেলের প্রতি দরদ উতলে পড়েছে একেবারে। ড্যাশ। বলেই অহু এক পা দুপা করে হেঁটে চলে আসলো নিজ কক্ষে। জানালার পর্দা টেনে দিল। পেটে হাত দিয়ে ধপাস করে পালঙ্কে শুয়ে পড়ে। ভীষণ খিদে পেয়েছিল বটে। জাগগে ছাই অভিমান চেপে ধরেই বালিশে গা এলিয়ে দিল অহু। 02 খানমহল, রাত 1টা। আব্রু বসে আছে নিজ কক্ষের বারান্দায়। পরনে তার হাফ হাতার ধূসর রঙের গেঞ্জি। মনের গহীনে কোথাও একটা শূন্যতা কাজ করছে। কিন্তু কি সেটা? আব্রু আদৌ নিজেও জানে না, বুঝতে পারে না। সেই শূন্যতা পুরনো অনুভূতি, শুধুই ভাসে পুরনো স্মৃতি। বারান্দায় নিশি রাতের হাওয়া বয়ে বেড়াচ্ছে। অনেক বছর পেরিয়ে গেছে আব্রু এই বারান্দায় বসে, আর ভাবে না তার ভবিষ্যৎ। অনেক দিন পেরুলো, ফিরে আসে না আর সে অতীত। বিষাদময়ী ভ্রম একসে। আব্রু ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল। কাঠির ম্যাচ দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বেধরম টানতে লাগল। দৈবাত কক্ষের ভিতর হতে রিং বেজে উঠে ফোনের। আব্রু উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে ভেসে উঠা মাঝারি অক্ষরের নামটা দেখে ভীষণ বিরক্ত হয়। জিসা। কপাল কুচকায়, ভ্রু জুগলে বিষণ্ণ ছাপ। কলটা কেটে গেল, রিসিভ করল না আব্রু। ফোনটা পালঙ্কে ছুঁড়ে মারল। জিসা হলো আব্রুর ক্লাসমেট। ভিন দেশে পাড়ি জমানোর পূর্বের রাতটাও ছিল আব্রুর নির্ঘুম, এবং বিদেশ থেকে আসার পরে আজকের রাতটিও কাটল আব্রুর নির্দাহীন নির্ঘুম রজনী। কিছু বিষণ্ণ স্মৃতির ভ্রম থাকে যা মানুষকে জাগিয়ে রাখে। তদ্রূপ অন্ধকারের আলো ভেদ করে যখন সূর্য আকাশের উকি দিচ্ছিল, তখন আব্রুর চোখ লেগে যায় অন্যদিকে। ঠিক একই প্রহরে চন্দ্রের ন্যায় চন্দ্রাবালার চোখ প্রসারিত হয়ে ঘুম ভাঙ্গে। পাখ পাখালির কিচিরমিচির শব্দ ভেসে আসে মহলের বাগান থেকে। পুনরায় একটা সুন্দর ভোরের সূচনা হয়। নামাজ পড়ে বেকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল অহু। অতপর একটা সাধারণ টপস পরে মাথায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল নিহা এবং শিফার সঙ্গে মর্নিং ওয়াকে। কিছু পথ হাঁটতেই শিফা দাঁড়ায়, শ্বাস টেনে এনে গহীনে নিয়ে আওড়ায়।
এই অহু, তুই আব্রু ভাইয়াকে দেখেছিস? আব্রু ভাই কত স্মার্ট হয়ে গেছে, তাই না রে? কত হ্যান্ডসাম আমাদের ভাই। এম ড্যাশ। অহু রচোয়াল চেপে আসলো, ভ্রু কুচালো ভীষণ। তবে কথা বাড়ালো না, ঠোঁট উল্টিয়ে শুধু প্রত্যুত্তরে হুম বলল। কালকে রাতের চেপে রাখা অভিমানটা আবার জাগ্রত হলো অহুর। আগে মহলে শুধু অহুর প্রশংসায় করত সকলে, এখন অহুর প্রশংসার ভাগ বসাতে কোন ভিন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসে পড়ল খান মহলে। সবার মুখে আব্রুর প্রশংসায় শুধু শুনছে অহু। কানটা বিষিয়ে উঠল অহুর। সকাল বেজে 8টা। ডাইনিং টেবিলে সকলে বসে আছে আব্রু ব্যতীত। অহু মাথা নিচ করে খাবার খাচ্ছে। দৈবাত অহুর আম্মি ঝাঝালো কণ্ঠে আওড়ায়। কিরে, কাল রাতে তোকে এত ডাকলাম, তবুও তুই খেতে আসলি না কেন? এম ড্যাশ। অহুর অভিমানী কণ্ঠের স্পষ্ট জবাব। ঘুমিয়ে পড়েছিলাম, তাই ডাক শুনতে পারিনি। এম ড্যাশ। সকালের নাস্তা শেষ করে রেডি হয়ে অহু চলে গেল জগন্নাথ ভার্সিটিতে। একই বাড়িতে আব্রু এবং অহু রয়েছে কাল হতে, কিন্তু এখনও অবধি তাদের দেখা হয়নি। দুপুর 12টা। অন্দরমহল হতে ভেসে আসা চেঁচামেচিতে ঘুম ভাঙল আব্রুর। নিজ কক্ষ হতে বেরিয়ে নিচ তলায় নেমে আসে। দৈবাত ঘুম কাতুরে নজর অবরুদ্ধ হয় কিছু প্রতিচ্ছবির পানে। আব্রুর ফুপি এসেছে, সঙ্গে আশাফ আশফিও। আশাফ আব্রু সেই মেয়ারের। আব্রু তার ফুপিকে দেখে উষ্ঠা প্রসারিত করল। হাসি ফুটল গম্ভীর মুখে, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। সালাম করল, খুশি হল। আশাফ দ্রুত পায়ে এগিয়ে এসে আব্রুকে জড়িয়ে ধরল। হেই, কেমন আছিস? কি ব্যাপার, আমাদের ছাড়া তো ভালোই ছিলি মনে হয় লন্ডন। কি বডি বানিয়েছিস ভাই। হ্যাঁ। আব্রু কাঁধ চাপড়ালো আশাফের। তোর নজর লেগে যাবে শালা আমার উপর। আব্রু আশাফ দুজনেই আড্ডায় মেতে উঠল। আশফি অহুর ফেরার অপেক্ষায়। 03। ভার্সিটি থেকে ফেরার সময় পপকর্ন খেতে খেতে মহলে ফিরছে অহু। গাড়িতে চড়ে আসার সময় হঠাৎ বাইরে তাকিয়ে খেয়াল করল, একটা বাইকের শোরুমের বাহিরে আশাফ দাঁড়িয়ে আছে। অহু আশাফকে এখানে এই সময় দেখে ভ্রু কুচকাল। আশাফও অহুকে দেখল। মহলে চলে আসার পর অহুর মনের ভিতর সংকোচ কাজ করছিল আশাফকে দেখে। কারণ অহু কালকে খান মহলে আশাফকে দেখেনি। তাহলে শোরুমের বাহিরে আজ কি করছিল আশফ ভাইয়া? মহলে ফিরে অহু দেখল তার একমাত্র ফুপি এসেছে, সাথেই দাঁড়িয়ে আছে আশফি এবং নিহা। আশফি দৌড়ে এসে অহুকে জড়িয়ে ধরে বলল, কিরে, কেমন আছিস? এম ড্যাশ। আশফি অহুর থেকে 1 বছরের ছোট, তাই তারা একে অপরকে তুই করে সম্বোধন করে। অহু স্লান হেসে সহসা উড় দিল, আছি তো বেশ। কাল আসিসনি কেন তোরা? এম ড্যাশ। আশফি নাক টানলো, আওড়ালো। কাল আশাফ ভাইয়ের দরকারি মিটিং ছিল, রাতে বাড়িতে ফিরেছিল, তাই আর কাল আসতে পারিনি। এম ড্যাশ। অহু মাথা ঝাঁকায় কলবে চেপে ধরা প্রশ্নটা বাহিরে টেনে আনে। আচ্ছা আশফি, আশাফ ভাইয়া কোথায় গেছে তুই কি জানিস? এম ড্যাশ। দুপুরেই তো আব্রু এবং আশাফ ভাইয়া একসাথে বাহিরে চলে গেল, কিন্তু কোথায় গিয়েছে আমি জানি না। এম ড্যাশ। অহু ঠোঁট বাঁকালো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চল আমরা উপরে যাই। এম ড্যাশ। অতপর অহু তার ফুপির সাথে সাক্ষাৎ করে মহলের ওপরে চলে যায় আশফির সাথে। তখনই, কিরে আশাফ, তুই রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন? কোন মেয়েটে দেখে টাস্কি খেলি নাকি? আব্রো। আশাফ কপাল চাপড়ালো, বুঝালো, আরে না, ইয়ার রাস্তা দিয়ে অহু যাচ্ছিল গাড়িতে করে, তাই তাকিয়েছিলাম। আব্রু থমকালো, ভীষণ ঘাড় কাত করে পিছন ফিরল। আশাফের দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকালো, উদ্বিগ্ন হয়ে আওড়ালো মৃদু স্বরে, কে যাচ্ছিল? এম ড্যাশ। অহু, আশাফ তালুকদার। এ প্রথম কেউ আব্রুর সামনে অহুর নাম নিল। অহুর নাম শুনতাই আব্রুর বাম নিলয়ের কম্পন তীব্র হয়ে গেল। বাম পাজর কেঁপে উঠল ভূমিকম্পের তুল্য। অহু। এই প্রথম কেউ আব্রুর সামনে অহুর নাম উচ্চারণ করল। অহুর নাম শুনতাই আব্রুর বাম নিলয়ের কম্পন তীব্রতর হয়ে আকাশ ছুল। আব্রুর বক্ষ পিঞ্জরে কোথাও কিঞ্চিত পরিমাণে কম্পন অনুভব করল। অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হল না। অন্তরালে একগাল হাসল। আশাফ পুনরায় আওড়ালো, অহু যাচ্ছিল ভার্সিটি থেকে বোধ হয়। তোর সাথে দেখা হয়নি নাকি অহুর এখনো? আচ্ছা যাহোক, বাদ দে, বাইকের টাকা পেমেন্ট করে দিয়েছিস না, এবার চল। এম ড্যাশ। আব্রু প্রথম সংলাপ এড়ালো, জবাব করল গম্ভীর স্বরে, তুই গাড়ি নিয়ে যা, আমি পেছনে বাইক নিয়ে আসছি। এম ড্যাশ। আশাফ গাড়িতে চড়ে বসল। আব্রু হেলমেট পরল, বাইক নিয়ে ছুটল খান মহলের উদ্দেশ্য। দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেল হয়। গোধূলি লগ্ন কিছুটা গুমরে রয়। খান মহলের ভোজনশালায় চলছে দুপুরের ভোজন। আজমল খান সহ বাড়ির অন্যান্য কর্তারও রয়েছেন। আব্রু এবং আশাফও রয়েছে সাথে। অনুপস্থিত অহু। দৈবাত প্রবল গতিতে প্রশ্ন ছুড়লেন আজমল খান, আব্রু, তুমি নাকি আজ বাইক কিনেছ? এম ড্যাশ। আব্রু খাবার খাচ্ছে, গুমরেটে প্রতিচ্ছবি। আওড়ালো কণ্ঠ নালি শুরু করে, হ্যাঁ, আজ সন্ধ্যায় বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে, সেজন্যই তাড়াহুড়ো করে বাইকটা কিনতে হলো। এম ড্যাশ।
পাশ থেকে আশফাক খান বলে উঠলেন জবাব করে, তোমার এখন বাইক রেস করার সময় নাকি আব্রু? তুমি বড় হয়ে গেছো, এখন তোমাকে কোম্পানির হাল ধরতে হবে। আমরা আর কতকাল থাকবো? তোমার সবকিছু তোমাকেই তো বুঝে নিতে হবে। মাঝে মধ্যে একটু আধটু শখের বসে রেস করতেই পারো। এম ড্যাশ। আব্রু একগাল হাসল, তাকালো আশফাক খানের পানে, হাত ছুড়ল তীব্র বেগে মৃদু স্বরে, আপাতত তোমরা কোম্পানির দেখভাল করো, আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে জয়েন করব। আমি তো আছি, পড়ে না হয় দেখব তোমরা কতকাল থাকো আমার সাথে। তোমরা শেষ করো এখন, উঠি, আমার খাওয়া শেষ। এম ড্যাশ। আব্রু চেয়ার ছেড়ে দাঁড়ালো, আলিনা খান আওড়ালেন পাশ হতে, খাবারটা তো শেষ করে যা আব্রু। এম ড্যাশ। জবাব আসলো, আর খাবো না আম্মা। আব্রু ডাইনিং ছেড়ে চলে গেল হাত ধুতে। সকলে অবগত আব্রুর অতিরিক্ষী মেজাজ সম্পর্কে সর্বদা। বেশি কিচ্ছু একটা বলা যায় না কভু। সবাই জেরে ধরল আশাফকে। আজমল খান আওড়ালেন, আশাফ তুমি আব্রুর দিকটা একটু দেখো, ওকে বুঝিও, আমাদের কথা তো কখনো শোনেই না। এম ড্যাশ। আশাফ মাথা দুলালো, সম্মতি জানালো পরক্ষণেই। ঠিক আছে মামা। এম ড্যাশ। আব্রু সিঁড়ি বেয়ে উপরের উঠছে দোতলার উদ্দেশ্যে। উপর হতে বুলি ছুড়ল আশাফকে উদ্দেশ্য করে, আশাফ খাবার খেয়ে আমার রুমে আয়, কথা আছে। এম ড্যাশ। সংলাপ করেই আব্রু তার কক্ষে ঢোকে। আশাফ আওড়ায় আলিনা খানকে উদ্দেশ্য করে, মামি অহু আর শিফা কোথায়, তাদের তো দেখছি না। এম ড্যাশ। অহু তো অনেকক্ষণ আগেই খেয়েছে, রুমে আছে হয়তো, একটু পরে কোচিং চলে যাবে তাই তৈরি হচ্ছে হয়তো, আর শিফা ভার্সিটিতে পরীক্ষা চলছে ওর। আশাফের ছোট্ট জবাব, ওহ আচ্ছা। এম ড্যাশ। 02। অহু কোচিং যাবে, তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে দোতলা হতে। হঠাৎ নিহা হাত ছুঁড়ে অহুকে কেন্দ্র করে, আপু তুমি আজ কোচিং থেকে তাড়াতাড়ি চলে এসো, আজ সন্ধ্যায় আব্রু ভাইয়ার বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে, আমরা সবাই মিলে দেখতে যাব, তুমিও যাবে আমাদের সাথে, বুঝেছ? তাড়াতাড়ি চলে আসবে স্যারকে বলে। অহু ভ্রু জোড়া টেনে কুচকালো ভীষণ, আওড়ালো, আমি কেন যাব? তোরা যা, আমার সামনে এক্সাম আছে, ক্লাস ফাঁকি দেওয়া কাম্য হবে না। এম ড্যাশ। নিহা নাছোড় বান্দা, অহুকে রাজি করতে মিথ্যা বুলি ছুড়ল, আরে আপু আব্রু ভাইয়া নিজেই বলেছে তোমাকে যেন নিয়ে যাই আমাদের সাথে করে। এম ড্যাশ। অহু চমকায়, ভ্রুকুটি কুচকায় পুনরায়, কিঞ্চিত নেচে উঠে বক্ষ আশ্বাস করে, আচ্ছা ঠিক আছে যাব। এম ড্যাশ। অহু বেরিয়ে গেল অন্দরমহল থেকে, মনে মনে করা অভিমান গুচল, অন্তরালে ভিলেন হাসি দিল, ভাবল যাক, নিজে ইচ্ছে আমাকে যাওয়ার কথা বলেছে, চকলেট গিফট না আনার ব্যাপারটা পরে দেখে নেব। এম ড্যাশ। কোচিংয়ে সেন্টারে পৌঁছল অহু, বসল জুটি বেঁধে তিশার সাথে। তিশা হলো অহুর প্রিয় বান্ধবী, পুরো নাম তিশা খানম পারু। সবাই তিশাকে পারু বলে সম্বোধন করে, আবার কেউ তিশা বলেও। অহু সর্বদাই পারু বলে ডাকে, কখনো কখনো সময় বাদে। অহুর প্রতিচ্ছবিতে হাসির রেখা বুনায় পারু চমকালো, স্লান হেসে সহসা শুধালো, কিরে এত খুশি খুশি লাগছে কেন? এম ড্যাশ। অহু ঠোঁট উল্টালো, পরক্ষণেই পারুকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা খুলে বলল। পারু একগালে হাত দিয়ে বিস্তারিত শুনল, অতঃপর হাসল চোখ টিপে, আওড়ালো, সত্যি তোকে রেসে যেতে বলেছে নাকি ভাইয়া? এম ড্যাশ। অহু ঘাড় কাত করে চাইল, বলল, তোর সংশয় আছে তিশু? এম ড্যাশ। পারু জবাব করল, না মানে যে মানুষটা তোর জন্য কোন গিফট আনলো না, এখন অবধি দেখাও হলো না তার সাথে, ব্যাপারটা কেমন না? দেখ তুই রাগ করিস না আমার কথায়। এম ড্যাশ। পারুর কথা শুনে অহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ পড়ল অচিরেই, মনে মনে আওড়ালো, আসলেই বিষয়টা কেমন না। 03। খান মহল। সন্ধ্যাবেলা কোচিং শেষ করে অহু মহলে ফিরল দ্রুত, রাস্তায় জ্যাম থাকায় ফিরতে খানিকটা সময় দেরি হলো। অন্দরমহলে পৌঁছাতেই অহু পরখ করল, সকলে অহুর জন্য অপেক্ষা করছে সোফায় বসে। অহু মুখ বাকাল দ্রুত পৌঁছালো সকলের সন্নিকটে, সবাই ভীষণ রেগে আছে। শিফা সহ সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, কর্কশ গলায় সংলাপ করল শিফা, এতক্ষণ লাগে আসতে তোর? রেস তো শুরু হয়ে গিয়েছে মনে হয়, এবার তাড়াতাড়ি চল। এম ড্যাশ। সবাই দ্রুত ছুটল অহু সহ, তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসল সবাই, ড্রাইভারকে নির্দেশ দিল দ্রুত ড্রাইভ করার। অতঃপর সবাই পৌঁছল, পরখ করল রেস মাত্রই শুরু হবে। আশাফ সবার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল, সবাইকে নিয়ে সেইফজন্য নিয়ে গেল আশাফ ভিড় ঠেলে, যেখান হতে রেস পুরোপুরি নজর করা যায়। সকল রেসাদের মাথায় হেলমেট পরা, রেসিং স্যুট, গ্লাভস সহ, কারো চেহারা দেখা যাচ্ছে না। আব্রু কোনটা সেটা অহু বুঝতে চিনতে পারল না, কিন্তু আব্রুর নাম এনাউন্সমেন্ট করা হচ্ছে, উচ্চস্বরে এনাউন্সমেন্টের মধ্যে দিয়ে কাউন্ট ডাউন করা হচ্ছে রেস শুরুর। 9, 8, 7, 6, 5, 4,
3, 2, 1, লেটস গো। রুমাল ফেলে দিল একজন। সবাই অনেক হই হুল্লোড় করছিল। অহুও খুবই উপভোগ করছিল রেসটা। এর আগে কখনোই এভাবে রেস দেখতে আসা হয়নি। সবাই সবার প্রিয় রেসারদের অনুপ্রেরণা দিচ্ছিল, উল্লাস করে। কিন্তু অহু কোন রেসারের ভক্ত নয়, তাই অহু চুপচাপ দাঁড়িয়ে রেস দেখছিল। নিহা এবং শিফা সঙ্গে অন্যরাও সকলে জোরে জোরে আব্রুর নাম নিচ্ছিল। কাম অন আব্রু ভাইয়া, কাম অন, কমি অন। অহু নৈশব্দের ভ্রম ছিল। দৃষ্টি ছিল সকল রেসারদের উপর। মাঝখানে একবার প্রশ্ন ছুড়েছিল, আব্রু ভাই কোনটা আপু? শিফাও এই প্রশ্নের উত্তর করতে পারেনি। অহু দাঁড়িয়ে শুধু রেস দেখছিল। রাউন্ড 2 মাত্রই অতিক্রম করল কিছু রেসার। এখানে আব্রুর নামও ছিল। অনেকে আবার এলিমিনেট হয়ে গিয়েছে। খেলার টানটান উত্তেজনা, দুজন রেসারের লড়াই। কে জিতবে, কে জিতবে? অনেকে ভয় পাজর চেপে ধরছে। অহু শুধু সে সকল কাহিনী দেখছে। রেস কিছুক্ষণের মধ্যেই ইন্ড হবে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একজন উইন হলো। কিন্তু কে তা জানে না কেউ। তখন ওই অ্যানাউন্সমেন্ট হলো, আররাব খান আব্রো, হি ইজ এ উইনার। সকলেই হাততালি দিল। চিয়ার আপ করল বৃদ্ধা আঙুল উঁচিয়ে। শিফা, নিহা সহ অন্যান্যরা তখন খুব জোরে সেলিব্রেশন করছিল। অহু ছিল নীরব, কিন্তু দৃষ্টি ছিল উইনার রেসারের উপর। অহুর চোখের পলক পড়ল না। অজানা ভ্রম তাকে চেপে ধরল। চেয়ে রইল সে পানে। তখনও ওই পরখ করল অহুর নজর। আব্রু হেলমেট খুলে ফেলছে। বাইকের উপরই আব্রুর অস্থির অবস্থান। পরক্ষণে হেলমেট খোলা মাত্রই আব্রুর আন্ডারকাটিং এলোমেলো চুলগুলো ঘামাতক কপালের উপর আছড়ে পড়ল। আব্রুকে দেখা মাত্রই অহুর বক্ষ পিঞ্জরে কম্পন শুরু হলো। নজর অবরুদ্ধ হলো শ্যামবর্ণের পুরুষের পানে। পাজরে শীতল হাওয়া বয়ে গেল, নজর বন্দি হলো সুঠাম দেহের পুরুষের প্রতীচ্ছায়। হৃৎপিণ্ড থমকালো ললনার। বেসামাল তার অনিচ্ছুক রুদ্ধ নয়ন জোড়া বন্দি করে তাকিয়ে রইল বেশ কিছু প্রহর। আব্রুর কপালে সামান্য ঘাম। পুরো শরীর ঘেমে ভিজে গেছে বোধ হয়। ব্ল্যাক রেসিং শ্যুটের জন্য বোঝা বড্ড মুশকিল। খোঁচা খোঁচা চাপ দাড়ি গালে। কতই না সুদর্শন লাগছে শ্যামবর্ণের পুরুষকে। সে কোন এক রাজ্যের স্বপ্নের রাজকুমার হয়তো। তার সুদর্শন সৌন্দর্যের সকল প্রশংসাই কম হবে। এই পুরুষকে বর্ণনা করার জন্য সকল অক্ষরই যেন ব্যর্থ হবে তার সৌন্দর্য প্রকাশে। নিহার ধাক্কায় ঘোর ভাঙল অহুর। চলো আপু, ভাইয়াকে গিয়ে কংগ্রেস জানাই। এম ড্যাশ। কিন্তু অহুর মন সায় দিচ্ছিল না আব্রু সাথে দেখা করতে যেতে। কোনো অজানা ভয় চেপে ধরল কলবে। মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল কিছু অস্পষ্ট ঘোলাটে ধোঁয়াশে স্মৃতি। টনটন করে ব্যথায় তিক্ত হয়ে উঠল কপালের দুপাশ। তৎক্ষণাৎ অহু বিদায় নিয়ে স্থান ত্যাগ করল সেখান থেকে। আসার সময় বারবারই অহুর সামনে আব্রুর প্রতিচ্ছবি ভেসে উঠছিল। ব্যথা আরও তীব্রতর হচ্ছিল। যেন এই চেহারাকে সে খুব ভালো করেই চিনে জানে। তার অন্তরিন্দ্রিয় খুব পরিচিত সে, তবে অহুর কিছুই মনে পড়ছে না। সব ঘোলাটে প্রতীচ্ছা, ঘোলাটে স্মৃতি। সকলেই কংগ্রেস জানিয়ে গেল আব্রুকে। নিহা, আশফি, শিফা আবদার জুড়ল আব্রুর নিকট তাদের ট্রিট চাই। আব্রু হাসিমুখে রাজি হয়ে গেল সবাইকে ট্রিট দিতে। হঠাৎ আশাফ বলে উঠে, কিরে অহু কোথায়? তোদের সাথেই না দেখেছিলাম। জবাব করল আশফি, অহু মহলে চলে গেছে। মাথা ব্যথ করছিল নাকি প্রচুর? এম ড্যাশ। জবাবে আব্রু কোন কিছুই বলল না, চুপ করে রইল পূর্বের সম। 04 খান মহল। সবাইকে রেখে একা মহলে ফেরায় সবাই চমকালো। প্রশ্ন ছুড়ল অহুর আম্মিজান, তুই একা আসলি যে, বাকিরা সবাই কোথায়? এম ড্যাশ। অহুর স্পষ্ট জবাব গম্ভীর স্বরের, ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল। তাই আমি আগে চলে এসেছি আম্মি। তারা সবাই আসছে পিছনে। এম ড্যাশ বলে নিজের রুমে চলে আসলো অহু। পরক্ষণেই ফ্রেশ হয়ে নিল। আজকে তানহা মিস আসেনি অহুকে পড়াতে। অহুই কল দিয়ে বারণ করেছিল আসতে। সবাইকে নিয়ে একসাথে হৈহুল্লোড় করতে করতে মহলে ঢোকে আব্রুর বাহিনী। হট্টগোল শুনে অহু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নজর বুলালো কপালের একপাশ চেপে ধরে সবাই মহলে চলে এসেছে। কিন্তু আব্রুকে দেখতে পেল না। আব্রু সবার আগেই মহলে ঢুকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর অহু মহলের নিচে নামল। ডিনার করতে রাত প্রায় 10:30 বেজে গেছে। খাবার টেবিলের সকলেই ছিল, শুধু আব্রু বাদে। দুদিন পর সকলের সাথে মিলে খাবার খেল অহু, তবে নীরবে সহিত। আজমল খান আব্রুর কথা জিজ্ঞেস করতেই আলিনা খান বললেন, আব্রু ঘুমাচ্ছে। খানিক বাদে নিহা আওড়ালো, অহু আপু, কাল আব্রু ভাইয়া ট্রিট দিয়েছে, তুমিও যাবে আমাদের সাথে। এম ড্যাশ। অহু 7-5 না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু আদৌ যাবে কিনা তা সংশয়। খাবার খাওয়া শেষ অহুর। যখনই সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছল, আলিনা খান নিচতলায় থেকে আওড়ালেন, কাল মহলে অনুষ্ঠান আছে, তাই সকলের কলেজ ভার্সিটি যাবতীয় কোচিং সব বন্ধ। এম ড্যাশ। অহু আলিনা খানের কথা শুনল, তবে জবাব করল না। রুমে এসে শুয়ে পড়ল।
ঘুম পাচ্ছিল না, তাই একটু ফোন ঘাটাঘাটি করতে নিল। খান মহল মধ্যে নিশীথ, চারপাশ অন্ধকারাচ্ছন্ন। অমাবস্যা নেমে এসেছে বোধহয় ধরণীর বুকে। শশীর লুকিয়েছে মেঘকুঞ্জের অগহীনে। মাঝরাতে ঘুম থেকে সজাগ হলো আব্র। নিভু নিভু দৃষ্টি মেলে চাইল। পালঙ্ক ছেড়ে বসল আধশোয়া থেকে। দেয়ালে ঝুলে থাকা টিংটিং আওয়াজ করা ঘড়ির দিকে নজর বুলালো। পরখ করল রাত 1টা বাজে। আওড়ালো অন্তরালে মহলের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। আব্রুর রুমে টেবিলের উপরে রাতের খাবার রেখে গেছে আলিনা খান। কিন্তু আব্রুর এখন খাবার নয়, সিগারেটের প্রয়োজন। যার দরুন পা বাড়ালো ব্যালকনির দিকে। প্যাকেট থেকে সিগারেট বের করলো জ্বালাবে। পরক্ষণেই দেখল লাইটার নেই সাথে। ব্যালকনির থেকে বেরুলো, রুমের অন্দরে আসলো। টেবিলের পানে পৌঁছালো, লাইটারটা হাতে নিল। পা বাড়াবে ব্যালকনির দিকে, হঠাৎ পদচারণ রুদ্ধ হলো। পিছন ফিরল, ভ্রুকুটি কুচকালো। টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলল। মাত্রই কেউ মেসেজ করেছে। নোটিফিকেশনের টুং শব্দ আব্রোর কানের গহীনে পৌঁছল। কৌতূহল বশত আব্রো ফোনটা হাতে নিল। মেসেজ চেক করে কিছুটা ঘাবড়ালো। এ সময় এই মেসেজ এক্সপেক্ট করিনি বোধ হয় আব্রো। কপালে আব্রোর বিন্দু বিন্দু ঘাম জমেছে। অচিরেই উৎকণ্ঠার ভাঁজ পড়ল কপালে। আব্রো কিছু একটা ভাবল, ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল মুহূর্তেই। একটা কালো শার্ট পরল ইন করে। উপরে কালো ব্লেজার পরল। হাতে ব্র্যান্ডের ওয়াচ। আন্ডার কাটিং চুলগুলো আছড়ানোর সময় হলো না। পারফিউম স্প্রে করলে বডিতে। আব্রো পুরোপুরো তৈরি হয়ে নিল। এখন বেরোতে হবে। আব্রোকে সাথে নিল পাসপোর্ট এবং দরকারি কিছু জিনিসপত্র। কারের চাবি নিতেও ভুলল না সাথে। কিন্তু আব্রো হঠাৎ এত রাতে যাচ্ছে কোথায়? আব্রো তার কক্ষ থেকে বেরিয়ে নৈশব্দে নিচে নামছে অন্দরমহলের। সবাই ঘুমাচ্ছে বোধ হয়। আব্রো মোটেও চায় না কেউ এখন সজাগ হোক। যার দরুন আব্রোকে যেন কারো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। আব্রো অন্দরমহলের মেইন দরজা আস্তে আস্তে খুলল, কোন বিকট শব্দ যেন সৃষ্টি না হয়। অন্দরমহল থেকে বেরিয়ে পুনরায় বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আব্রো গাড়ির ভিতরে বসতেই যাবে, আকস্মাৎ কিছু একটা নজরবন্দি হলো আব্রোর। পুনরায় তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো, ভ্রুজোড়া কুচকালো। আব্রো নজর অবরুদ্ধ হলো এই নিশি রাতে মহলের দোতলার বারান্দায়। মহলের বাহিরে ঝালানো বাতিগুলোতে স্পষ্ট ধরা দিচ্ছে মহলের দোতলা কক্ষের একটি বারান্দায় কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। আব্রো তার অন্তরিন্দ্রিয়ে আওড়ালো, কে এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে? আব্রোর আখি যুগল বন্দি করল কোনো এক চন্দ্রাবালাকে। নিশি রাতে গগনে এক চাঁদ দাঁড়িয়ে আছে, তারই নিচে আরেক চন্দ্রাবালা দাঁড়িয়ে আছে। শশীরের ন্যায় সে আরেক চন্দ্রাবালা, দুজনেই যেন একে অপরের পরিপূরক। কিন্তু তার অবয়ব লুকায়িত, কারণ সে বারান্দায় পিছন হয়ে দাঁড়িয়ে আছে। শুধু পিছনের ঘাড় অব্দি এলোকেশি চুলগুলোই নজর করা যাচ্ছে। আব্রো পরখ করল, প্রতিচ্ছায়াটির খাটো কেশ কাঁধ পর্যন্ত লম্বা। পরনে তার সাদা রঙের সালোয়ার কামিজ। আব্রো মহলের সকল মেয়েকেই দেখেছে অহুকে বাদে, কিন্তু তাদের সবার লম্বা কেশ। অবয়বটির প্রতিচ্ছায়া দেখে আব্রোর বক্ষ পিঞ্জরে একজনের নামই উচ্চারণ হল, অহুজান। অহুর নাম মনে বাজতেই পাঁজরের স্পন্দনের গতিবিধি বেড়ে গেল। অস্বস্তি বোধ করল, এই নামের পিছনে যেন এক রুদ্ধশ্বাস অন্ধকার অতীত লুকিয়ে আছে। যেই অতীতের পাতা আব্রো অনেক আগেই বন্ধ করে দিয়েছে, অন্তরিন দিয়ে চাপা ব্যথা চুপসে নিয়ে। মস্তিষ্ক জুড়ে অসহনীয় স্মৃতি সঙ্গী করে। অহু বারান্দা ছেড়ে কক্ষে ঢুকে গেল। যার দরুন সেখানে আর দাঁড়ালো না আব্রো। দ্রুত গাড়িতে বেরিয়ে পড়ল। মহলের দুজন পাহারাদারকে বলল গেট খুলে দিতে। একজন পাহারাদার গম্ভীর কণ্ঠে কণ্ঠে শুধালো, ছোট সাহেব, আপনি এত রাতে কই যান? কিন্তু এই কথা আব্রোর কর্ণ পর্যন্ত পৌঁছালো না। কিভাবে পৌঁছাবে? আব্রো মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে অহুর স্মৃতি। মিশে থাকা অস্পষ্ট প্রতিচ্ছবি। ভাবছে মনে মনে, আর নিজেকে নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে রীতিমতো। আচ্ছা, আজ কি অহু আব্রোকে রেসে দেখেছিল? আব্রোকে দেখে অহুর কি অনুভূতি হয়েছিল? চিনতে পেরেছিল কি সে আব্রোকে? কিন্তু আব্রো তো জানে না, আব্রোকে দেখার পর চন্দ্রাবালার পৃথিবীটাই থমকে গিয়েছিল খানিক প্রহরের জন্য। আব্রো তার অন্তরিন্দ্রিয়ে আওড়াতে থাকল, অহু, তোর স্মৃতি থেকে তো আমি একেবারেই মুছে গেছি কত সহজে, তাই না রে? আমি একেবারেই মুছে গেছি, তাই না? আমার কথা তো তোর মনেই নেই। ভুলে গেছিস আমার স্মৃতি চিরদিনের জন্য তুই? কে আমি? কি ছিলাম তোর অতীত জীবনে? কোন জায়গা ছিল তোর অতীত জীবনে আমার? সবই তো ভুলে গেছিস। হারিয়ে ফেলেছিস আমার স্মৃতি, তাই হারিয়ে গেছি আমি। সন্ধ্যার ভায়োলিন সুরের মতো অতলে হারিয়ে গেছি আমি, অহু, হারিয়ে গেছি আমি। সবাইকে কে মনে করতে পারলে ওই আব্রোকে তুই আদৌ মনে করতে পারলি না অহু? তুই কি কখনো আমাকে মনে করতে পারবি অহু? কখনো কোন একদিন কয়েক মুহূর্তের জন্য হলেও মনে করিস আমায়? তবে একটাই আফসোস অহু, হয়তো অতীতের পাতায় আর কখনো ফেরা হবে না তোকে নিয়ে নতুন করে, নতুন কোনো স্মৃতি জমে না আর আমাদের মনে। আর যদি জমেও, তাহলে এর পরিণতি হয়তো ভয়ঙ্কর হবে।
এবারও হলো না অহু আর আব্রোর শুভ্র দর্শন। কবে ফিরবে আব্র? কি লেখা ছিল সেই মেসেজে? আর কবেই দেখা হবে তাদের দুজনের আদতে? ঘুম আসছিল না অহুর, যার দরুন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। অহুর যখন ঘুম আসে না তখন অহু ব্যালকনিতে গিয়েই দাঁড়িয়ে থাকে, রাতের সৌন্দর্য আলাপন করে। মহলের বাগান থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক অহু কান পেতে শুনে। অস্বস্তিকর অনুভূতি হচ্ছে অহুর, কিন্তু কি কারণে সেটা অহু জানে না। অনেক রাত হয়ে গেছে বিধায় ব্যালকনি থেকে নেমে এসে বিছানায় গা এলিয়ে দিল। দুজনে দু প্রান্ত থেকে একে অপরের কথা ভাবছে, কিন্তু কেউ সেটা জানে না। অহু জানে না যার প্রতিচ্ছবি ভেবে অস্বস্তি অনুভব করছিল, সে একটু আগেই তাকেই স্মরণ করছিল। আব্রও জানে না সে যখন অহুর স্মৃতির কথা ভাবছিল তখন অহুও তাকেই স্মরণ করছিল। একজন অশান্ত মন নিয়ে অন্যজনের কথা স্মরণ করতে করতে ড্রাইভিং করে চলছে। অন্যদিকে আরেকজন তার কথা ভুলে তাকে ঘুমানোর চেষ্টা করছে। দুজনের মনই উতলা। 02 রাত পেরিয়ে ভোর সকালের সূচনা হলো। ভোর সকালে অহুর ঘুমতন্দ্রা ছুটে গেল চেঁচামেচিতে। পালঙ্ক ছেড়ে উঠল, কপালের দুপাশ চেপে ধরল, পা বাড়ালো নিচে তলার দিকে। নিচ তলায় পৌঁছতেই পরখ করল আজমল খান পাহারাদারদের সাথে রাগারাগি করছে। অহু অন্দরমহল পেরিয়ে বাহিরে গেল, দেখল সবাই একসাথে সেখানে জড়ো হয়েছে। একজন পাহারাদারের আকুতিভরা কণ্ঠস্বর ভেসে আসছে, বড় সাহেব, আমি তো ওনারে জিগাই ছিলাম, কই যায় উনি তো আমার কথার কোন উত্তরই দিল না। আমি তো ভাবছি ছোট সাহেব সকালের মধ্যেই চইলা আসব। আজমল খানের কর্কশ কণ্ঠস্বর। আব্রু যখন গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল তুমি আমাকে জানাওনি কেন? অহু বুঝতে পারল আব্রু মাঝরাতে কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তাই বড় জেঠু রাগারাগি করছে। আজমল খান আব্রুকে একের পর পর এক ফোন দিচ্ছে, কিন্তু আব্রুর ফোন বন্ধ। অনলাইন অফলাইনে কোথাও আব্রু নেই। আশাফ আজমল খানকে সান্ত্বনা দিয়ে মহলের ভিতর নিয়ে গেল। অহুও চলে গেল তার রুমে ফ্রেশ হতে। সকাল 9টার দিকে সবাই মিলে নাস্তা করতে বসল। আজমল খান ব্যতীত তিনি অনেক রেগে আছেন আব্রুর এরূপ কাণ্ডে। খাওয়া শেষ করে অহু, নিহা এবং আশফি মিলে ছাদে চলে গেল আড্ডা দিতে। শিফার এক্সাম চলছে তাই ভার্সিটিতে যাবে। আড্ডার মাঝখানে নিহা বলে উঠে, আচ্ছা আব্রু ভাইয়া কোথায় গেছে? রাতের মধ্যে চলে আসবে তো, আমাদের ট্রিপটা যেন মিস না হয়। অহু ঠোঁট উল্টিয়ে বুলি ছুড়ল, তুই এত পেটুক হলি কবে থেকে নিহা? পরক্ষণেই আশফি সংলাপ করে উঠে উদ্বিগ্ন হয়ে, আচ্ছা অহু, তুই কাল রেস পুরো শেষ না করে চলে এসেছিলে কেন? অহু আশফির প্রশ্নে হঠাৎ ঘাবড়ে গেল। তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই চলে গেলাম নিজেদের রুমে। 03 আব্রু ইংল্যান্ড এর ফ্লাইট থেকে নামলো সবেমাত্র। চেকিং শেষে সামনে পা বাড়াতেই দেখল জিসা আর ডেভিড আব্রুর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডেভিড আব্রুর পার্টনার, তারা লন্ডনে একই অ্যাপার্টমেন্টে থেকেছে। আব্রু সামনে আগালো, তাদের সন্নিকটে যেতেই ডেভিড জড়িয়ে ধরে বলল, হে ওয়াই রে, হোয়াটস আপ? There was no problem coming. I missed you so much these past 2 days. আব্রু সংক্ষিপ্ত প্রত্যুত্তর করল, I missed you too. জিসা আব্রুকে দেখে অনেক খুশি হল। পরক্ষণেই সবাই কিছুক্ষণ অপেক্ষা করে দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠে চলল। একই সময়ের সাথে দুটা ফ্লাইট জার্নি করছে আব্রু, যার দরুন অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে আব্রু। ফ্লাইটে নিজের কেবিনে বসল চোখ বুজে। হঠাৎ চোখটা লেগে আসলো। চোখ বুঝতেই কিছুক্ষণ পর আব্রু অনুভব করল তার মস্তিষ্কের কল্পনাতে কিছু ভাসছে। কোন এক অবয়ব, কোনো ঘোলাটে প্রতিচ্ছবি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ছোট ছোট এলো কেশ তার কাঁধ অবধি। অন্ধকারে অবয়ব না বুঝা গেলেও বুঝতে পারা যায় তার উপস্থিতি, যা আব্রুর ঘুমন্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে, আঁকড়ে ধরেছে তার স্মৃতি। হঠাৎ চোখটা লেগে আসলো আব্রুর। চোখ বুঝতেই কিছুক্ষণ পর আব্রু অনুভব করল তার মস্তিষ্কের কল্পনাতে কিছু ভাসছে। কোন এক অবয়ব, ঘোলাটে প্রতিচ্ছবি তার। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ছোট ছোট এলো কেশ। অন্ধকারে অবয়ব না বুঝা গেলেও বুঝতে পারা যায় তার উপস্থিতি, যা আব্রুর ঘুমন্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। তার অবয়ব দেখার আগেই হঠাৎ করে জেগে উঠল আব্রু একটা দীর্ঘ শ্বাস ফেলল, স্লান হেসে নিঃশব্দে শুধালো, অস্পষ্ট সাক্ষাতেই তুমি আমার মস্তিষ্কের পিছু নিয়েছ। বুঝো কতটা ভয়ঙ্কর তুমি? আব্রু পাশ ফিরে তাকালো। পরখ করল জিসা আব্রুর সাথে কিঞ্চিত হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছুটা বিরক্ত নিয়ে জিসাকে স্বাভাবিক করে তার সিটে বসালো আব্রু। অপর পাশে তাকালো, দেখল ডেভিড তার ফোনে কিছুর ছবি দেখছে জুম করে। আব্রুও বসে রইল, কিন্তু আর ঘুমালো না। হঠাৎ আব্রুর মনে পড়ল আজ তো মহলে আব্রুর জন্য সবাই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আব্রু জিভ কাটল, ভাবল এয়ারপোর্টে নেমে আশাফকে একটা মেসেজ করে জানাবে। খান মহল দুপুরে মধ্যে লগ্ন। চারপাশ হতে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে।
যার দরুন গোসল করে জোহরের নামাজ পড়ে নিল। তৈরি হচ্ছে অহু। আজ মহলে অনুষ্ঠান, তবে যার জন্য এই আয়োজন তার এখনো কোন খোঁজ নেই। আব্রু ভাই এখনো মহলে ফিরেনি, কেউ জানে না তার খবর। মহলের সবাই অনেক চিন্তিত, বিশেষ করে আলিনা খান। আব্রুকে সবাই এখন অবধি কল করেই চলেছে, কিন্তু তার ফোন এখনো বন্ধ বলছে। অহু তৈরি হয়ে নিতে নিতে দেখল নিহা এবং আশফি রেডি হয়ে ইতিমধ্যে চলে এসেছে অহুর রুমে। অহুও তাদের সাথে তৈরি হয় অন্দর মহলের নিচতলায় পা বাড়ালো। খান মহলে অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা করে হলো রুম রয়েছে। অহু সহ সবাই পৌঁছালো সেখানে। সূক্ষ্ম নজর দিয়ে পরখ করল অহু, দেখল হলে ইতিমধ্যে সকল অতিথিরা উপস্থিত হয়েছে। সকলে আব্রুর কথা জিজ্ঞেস করছে। সবাইকে আজমল এবং আলিনা খান কোন একটা বলে বুঝিয়ে দিচ্ছে। অহু নিজেও আব্রুকে তালাশ করছে। তাম মনটাও বেজার। অহু, আশফি, শিফারা সবাই মিলে ফটোশ্যুট করছিল। একটা আগন্তুক মেয়ে ফটো তুলে দিচ্ছিল তাদের। মেয়েটা হঠাৎ কিছু একটা নজর করে বুলি ছুড়ল। অহু, তুমি একটু হাসো। তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, মুখে হাসি নেই কেন? এম ড্যাশ। সবাই অহুর ওদিকে তাকিয়ে রইল। চোখ টিপল শিফা হেসে। সাদা একটা চুড়িদার পরেছি অহু আজ। হালকা একটু সেজেছে, কপালে একটা ছোট্ট টিপও দিয়েছে। চিকন কাজল এঁকেছে আখি জুগলে। সবাই বলছে অহুকে বেশ সুন্দর লাগছে। অহু মনে মনে ভাবছে, আচ্ছা আব্রু ভাইয়াও কি আমাকে দেখে চমকে গিয়ে বলবে, তোকে তো বেশ সুন্দর লাগছে? কথাগুলো আনমনে ভেবেই নিজেই হেসে উঠছে। লজ্জায় মুখ লুকালো। পরক্ষণেই ভাবল, হঠাৎ আব্রু ভাইয়াকে নিয়ে ভাবারে কারণ কি? অহু এ সংলাপও আওড়াচ্ছে মনে মনে। একটু পর পারুও চলে আসলো হলে। পারুর বাসা খান মহল থেকে কিছুটা দূরে। পারর আব্বু আর অহুর আব্বু খুবই ভালো বন্ধু। পারু আসতেই গল্প জুড়ে দিল অহু। হঠাৎ করে আশাফ মহলের বাহির থেকে ছুটে আসলো হতদন্ত হয়ে। উদ্বিগ্ন হয়ে আওড়ালো আজমল খানের নিকট দাঁড়িয়ে। আব্রু লন্ডনে চলে গিয়েছে, মাত্রই মেসেজ করে বলল আমায়। এম ড্যাশ। আশাফের কথা শুনে আজমল খান রেগে আগুনে হয়ে উঠলেন। শীতল চক্ষুদ্বয় পরক্ষণেই রক্তিম বর্ণ ধারণ করল। রাগে ফুঁসতে থাকলেন। চোয়াল চেপে আসলো তার। হলরুম থেকে বেরিয়ে অন্দরমহলে চলে আসলেন। পিছন পিছনে সকলেই আসলেন। আজমল খান কাঠের সোফায় গিয়ে বসলেন। পরক্ষণেই রাগ নিয়ন্ত্রণ করার জন্য আলিনা খানকে কথা শোনাতে লাগলেন। দেখেছো আব্রুর আম্মু, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। এম ড্যাশ। আলিনা খান এগিয়ে আসলেন। আকুতিভরা কণ্ঠে বুলি ছুড়লেন, আপনি শান্ত হন। হয়তো কোন দরকারে গেছে, চলে আসবে আব্রো। এম ড্যাশ। মুহূর্তেই জবাব আসলে। আর কত আহ্লাদি দিয়ে মাথায় তুলবে? সবার সামনে আমাকে আজ ছোট করল সে। এম ড্যাশ। আপনি চুপ করুন, সবাই শুনবে। আব্রো চলে আসবে ঠিকই, চিন্তা করবেন না। এম ড্যাশ। কর্কশ কণ্ঠস্বর। আমার সামনে তোমার ছেলের সাফাই গাইতে আসবে না একদম। এম ড্যাশ। আজমল খান বেজায় রেগে আছেন। অনুষ্ঠানে আসা অনেকেই বিষয়টা আর চোখে পরখ করল। নানারকম কথা বলতে শুরু করল অন্তরালে। আজমিন খান আজমল খানকে বুঝিয়ে মহলের বাহিরে নিয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য। সবাইকে আলিনা খান, সরি, বলে বিদায় দিয়ে দিলেন। কি আর করার? অহু এ পুরো কাহিনীটাই নিজ চোখে পরখ করেছে। তার মনটাও অনেকটাই আপসেট হয়ে গেল এরকম ঘটনায়। উদাসীন হয়ে পড়ল কিছু ভেবে। অজানা মেঘ বাসা বাঁধল অন্তকোণে। পারুকে নিয়ে চলে গেল অহু নিজের রুমে। পারুর সাথে অনেকক্ষণ গল্প গুজব করার পর পারুও চলে গেল তাদের বাসায়। অহুর পরনে এখনো অনুষ্ঠানের ড্রেসই। পারু বেরিয়ে যেতেই অহু পালঙ্কে গা এলিয়ে দিল। চোখ বুজল, ভাবতে থাকল, আব্রু ভাইয়া কেন চলে গেলেন? নিচে সবাই বলছিল আব্রু ভাইয়া কেন চলে গেছে, কিন্তু আমার মনে ব্যতিক্রম প্রশ্ন, কেন? কবে আসবে আবার আব্রু ভাইয়া? আমি কি আরেকটি বার তাকে দেখতে পাবো? না মানে উনাকে আরেকটি বার দেখতে ইচ্ছে করছে। সাক্ষাৎ হলে একবার জিজ্ঞেস করতাম উনাকে, উনি কি আমার পরিচিত কেউ আদৌ? আমার মন এ প্রশ্ন বারংবার করছে আমায়। আমার কেন মনে হয় উনাকে আমি চিনি, আগেও দেখেছি কোথাও। বেশ পরিচিত আমরা দুজন। নাকি এ কল্পনা শুধুই ভ্রম? এম ড্যাশ। এসব আলাপন ভাবতে ভাবতেই হঠাৎ করে ঘুমিয়ে পড়ল অহু। মন খারাপ আর একরাশ অভিমান বুকে বেঁধে। শত শত প্রশ্ন মস্তিষ্কে জুড়ে। 02 দুবাই। দুবাই এয়ারপোর্টে আব্রোরা পৌঁছেছে কিছু সময় পূর্বেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ব্ল্যাক BMW গাড়ি এসে আব্রোদের রিসিভ করে নিয়ে গেল। দুবাইয়ের রাস্তা দিয়ে আপন মনে এগিয়ে চলছে গাড়ি। বড় বড় ইমারত পেরিয়ে গাড়ি এসে থামল একটা 5 হোটেলের সামনে। আব্রো খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই আর অপেক্ষা না করে চলে গেল হোটেলের ভিতরে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় আব্রো। খুব ক্লান্ত থাকায় আব্রো বিছানায় গা এলিয়ে দেয়। শরীর অনেক ক্লান্ত ছিল, তাই চোখের পাতা এক করতেই ঘুমের দেশে তলিয়ে যায় আব্রো। খান মহল সন্ধ্যার পর। অহু ঘুম থেকে উঠে মহলের নিচে নামল।
দেখল মহলের সবাই অনেক চিন্তিত আবরুর জন্য। আলিনা খান অসুস্থ হয়ে পড়েছে আবরুর এরকম কাণ্ডে। আজমল খান খুব কথা শুনিয়েছেন আলিনা খানকে। বলা বাহুল্য বাড়ির সকলেই অনেক অসন্তুষ্ট। অহুরও মনটাও ভালো নেই। অহু আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। আলিনা খানের পরিস্থিতি অনুমান করে বেশ খারাপ লাগছিল অহুর। কত বছর পর নিজের ছেলেকে কাছে পেয়েছিলেন তিনি, কিন্তু কি হয়ে গেল হঠাৎ? অহু উদাস মন নিয়ে চলে গেল মহলের ছাদে। ঘষা মাজা উঠে যাওয়া রং, শৈবালে ঘিরে ধরা দেয়াল, কাঠের নড়বড়ে রেলিং। অহু ছাদে গিয়ে দোলনায় বসে দুলতে লাগলে। আকাশের দিকে চাইল। হঠাৎ অহুর অন্তরিন্দ্রিয়ে একটা গান বেজে উঠল। অজানা শর্তে অহুর উষ্ঠা জোড়া নড়ে উঠল, অভিমান অভিযোগ চেপে ধরে। বুকের ভিতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার তোলপাড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার ও পালঙ্কের ঘরে রেখেছিলাম যারে। বড়ই উদাস উদাস লাগছিল অহুর নিজেকে। হঠাৎ বক্ষপিঞ্জর ব্যথা অনুভব করছে, শুধু আরেকটি বার আব্রুকে দেখার জন্য এই ব্যথার হঠাৎ জেগেছে। হঠাৎ এই ইচ্ছে মনে চেপেছে। দেখা হলে অহু জানতে চাইবে কেন আব্রু সবাইকে না বলে লন্ডন চলে গিয়েছে। সবাই কত কষ্ট পাচ্ছে তার জন্য। সে কি জানে না, বুঝে না? একবার বলে গেলে ক্ষতি হতো কি? এইসব কারণের পিছনে আরও একটি লুকায়িত কারণ আছে। প্রথম দেখাতেই চন্দ্রাবালার মনে দাগ কেটে গেছে, আন্দোলন শুরু হয়েছে যেন তীব্রতার প্রস্থানে। অহু মনে মনে আওড়াতে থাকল, ব্যাপারটা এমন নয় যে আমি প্রথম দেখাতেই ভালোবাসে ফেলেছি তাকে। ব্যাপারটি খানিক এরকম, তার সৌন্দর্য আমার চোখ উপভোগ করতে চাচ্ছে। তার সৌন্দর্যে আমার বক্ষস্থল কম্পন অনুভব করতে চাচ্ছে। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার পৃথিবীটা থমকে যেতে চাচ্ছে। তার সাথের দর্শনের প্রহরে যেন থেমে যায় এই পৃথিবীর সকল হাওয়া, থেমে যায় যেন আলো অন্ধকারের গতি, থেমে যায় যেন আমার নিঃশ্বাস, যার দরুন আমার পাজরে কম্পন শুরু হবে। আর আমি অস্থির হয়ে পড়ব। না, হার ভাবতে পারছে না অহু। এখানে থাকলে এরকমই লাগবে তার। হঠাৎ কি হয়ে গেল তার? এসব কি বকছে সে? একটু পর বিষণ্ণ মন নিয়ে প্রস্থান ঘটিয়ে অহু চলে গেল আলিনা খানের রুমে। আলিনা খানের শরীর খুবই খারাপ, রক্তচাপ বেড়ে গেছে। শুধু হাঁসফাঁস করছে আব্রুর জন্য। খুবই খারাপ লাগছিল এই পরিস্থিতিতে অহুর। 03 মধ্যে নিশীথ দুবাইয়ে যখন মাঝরাত, তখন আব্রুর ঘুম ভেঙে যায়। অস্থির হয় বিছানায় বসে। পাশ থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে পরখ করে আশাফের অনেকগুলো মেসেজ এসেছে। মেসেজগুলো পড়ে সেরকম গ্রাহ্য করল না আব্রো। তবে শেষে একটা মেসেজ এবং ফটো দেখে আটকে উঠল আব্রো। আলিনা খানের ছবি, অসুস্থ অবস্থায় শুয়ে আছেন তিনি। মাথায় পানি ঢালছে কেউ একজন। আব্রো বুঝল তার মায়ের এরূপ অবস্থার কারণ। অস্থির হয়ে পড়ল আব্রো। কিছু একটা ভাবল, তৎক্ষণাৎ ডেভিডকে মেসেজ করল। Where are you, David? Please come to my room and immediately. I am waiting for you. আব্রো ডেভিডকে মেসেজ দিয়ে রুমের ডোর ওপেন করে চলে গেল শাওয়ার নিতে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ডেভিড জিসা আব্রোর রুমে। জিসা হালকা ঝিমুচ্ছে। আব্রো রেডি হতে হতে বলল, দ্রুত, আমরা এখনই বের হব। জিসা চমকায় সংলাপ করে ভ্রুকুটি কুচকে। হোয়াট ননসেন্স আব্রো, আই এম সরি। পুরো সংলাপ শেষ না করতেই আব্রোর কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো। আমি যেহেতু বলেছি এখন যাব, সো আমি এখনই যাব। ডেভিড শেখকে ফোন দিয়ে এখনই ইনফর্ম করে দাও আমরা আসছি, নয়তো প্ল্যান ক্যান্সেল। ডেভিড আব্রোর ক্রেজি লুক দেখে ভয় পেল। বুঝলো আব্রো রেগে আছে, যার দরুন সংক্ষিপ্ত প্রত্যুত্তর করল, ওকে। ডেভিড ড্রাইভিং করছে আর পিছনের সিটে জিসা আব্রো বসে আছে। আব্রো এখনও অ্যাংরি মুডে আছে, তাই জিসা আব্রোকে কিছু বলার সাহস পেল না। আব্রোর রাগ সম্পর্কে জিসা ডেভিড অবগত। আধা ঘন্টা ড্রাইভিং করার পর গাড়ি এসে থামল বাংলো বাড়ির গেটের সামনে। জিসা ডেভিড আব্রো গাড়ি থেকে নামল। একজন শেখ এসে আব্রোকে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করল এবং বাংলোর ভিতরে নিয়ে গেল। ভিতর থেকে আরেকজন শেখ বলে উঠল ইংরেজিতে, হেই আব্রো, তুমি চলে এসেছ, খুবই ভালো, চলো উপরে যাই আমরা। ওইখানে রয়েছে তারা সবাই, চলো আমার সাথে উপরে। শেখের সাথে কাজ শেষ করে হোটেলে রুমে ফিরে আসলো আব্রো। ফ্রেশ হয়ে নিল, বিছানায় হেলান দিয়ে বসল। সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুলল। আশাফের ফোনে কল ঢুকালো। মায়ের খবর নিতে আব্রো যখন আগেও দেশের বাহিরে ছিল। পরিবারের সাথে তেমন কথা বলা হতো না প্রতিদিন। কল দেওয়া মাত্রই আশাফ কল রিসিভ করে। তড়িৎ গতিতে বলতে থাকে, কিরে কই আছিস তুই? বাড়িতে তোকে নিয়ে সবাই কত চিন্তা করছে। পুরো বাক্যের সমাপ্তি না ঘটাতেই আব্রো আওড়ালো, ব্যাস থামো ভাই, আমি দেশের বাহিরেই আছি। এত চিন্তা করার দরকার নেই, আম্মু এখন কেমন আছেন সেটা বল আগে। আশাফ শ্বাস ছাড়ল, হাত ছুড়ল, মামি তো অসুস্থ, মামির সাথে কথা বল।
মামি তোর সাথে কথা বলবে। এম ড্যাশ। আশাফ আলিনা খানের নিকট ফোন এগিয়ে দেয়। আলিনা খান পালঙ্কে শুয়ে আছেন। ফোন তুলে নেন তিনি। তৎক্ষণাৎ আব্রু উদ্বিগ্ন হয়ে আওড়ায়। কি হয়েছে আম্মা? এত চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি চল। এম ড্যাশ করতেই মধ্যে পথে বিঘ্ন ঘটান আলিনা খান। ফোন কেড়ে নিয়ে আওড়ান। থামো, তোর আর কোনো কথা শুনতে চাই না। আমরা কেমন আছি তা জেনে তুই কি করবি? আমরা কে তোর? তুই এরকম বেয়াদব হবি আব্রো? আমি কোনোদিন বুঝতে পারিনি আগে। কোনোদিন বাবা মায়ের কথা শুনেছিস? আমার একমাত্র ছেলে তুই। তোকে নিয়ে কত আশা ছিল আমার। ভালো পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়েছি। টাকা আর পরিবারের চাপে পড়াশোনা করেছিস। পরিবারের প্রতি কোন রেসপন্সিবিলিটি নেই তোর। কেমন ছেলে তুই? পরিবারের প্রতি কোন কেয়ার নেই। তোর কারণে লোক মুখে কত কথা শুনতে হয়েছে আমাকে কাল। এই আজমল খানের মুখের উপর কথা বলছে মানুষ। ছেলেকে নাকি হাতে রাখতে পারি নাই, বিদেশ থেকে ফিরে দুদিন হলো। আর তুই লন্ডন গিয়ে বসে আছি। আমরা মরে গেলেও তুই আসিস না। টুট টুট টুট। এম ড্যাশ। কলটা কেটে গেল। হয়তো আব্রু ই কল কেটে দিয়েছে। পরবর্তীতে ফোন দেওয়া হলেও আর কোন উড় পাওয়া যায় না। ওপাশ থেকে কেউ ফোন রিসিভ হয় না। এতে আজমল খান আরও ক্ষিপ্ত হন। সবাইকে কড়া ভাষায় সাবধান করেন। এই খান মহলে আর কোনোদিন যেন আররাব খান আব্রু নাম উচ্চারণ না হয়। আব্রু আমার ছেলে, ওর ব্যাপারে আমার সিদ্ধান্তই অন্তিম সিদ্ধান্ত। বুঝলে সবাই? এম ড্যাশ। নিজের ছেলের জন্য সহধর্মিনীর কষ্ট, পরিবারের সকলের চিন্তা তিনি মানতে পারছেন না একদমই। সাথে তো আশেপাশের মানুষের আজেবাজে কথা রয়েছেই। তবে কেউ সেসব কথায় কোনো কর্ণপাত করে না, কেউ সামনাসামনি বলার সাহসী পাবে না কখনো তারা। আজমল খান এই খান বংশের প্রধান কর্তা। তাই তার কথাই শেষ কথা। আর এ কথাও জানিয়ে দিলেন। এই কথা যেন কখনো বাহিরে প্রকাশ না হয়। সবাই নির্বাক হয়ে শুনল শুধু। কেউ কিছু বলার সাহস পেল না। এই ঘটনা চলাকালীন অনুপস্থিত ছিল অহুনিহা আশফি। তাই তারা এই ব্যাপারে কিছু জানে না। অহু ভার্সিটিতে ছিল এই ঘটনা চলাকালীন। এভাবেই কেটে গেল কয়েকদিন। অহু খেয়াল করল আব্রুকে নিয়ে আর কেউ কথা বলছে না মহলে। অহুর সন্দেহ হলো একটা জলজ্যান্ত মানুষ বাড়ি থেকে উধাও হয়ে বিদেশ গিয়ে বসে আছে। অথচ কারো কোন মাথা ব্যথা নেই ইদানিং। আশ্চর্য। যার দরুন সংকোচ দূর করতে ভয় চেপে ধরে সাহস করে অহু তার আম্মিকে জিজ্ঞেস করেই বসে। কাচুমাচু কণ্ঠ স্বরে নেতিয়ে, আচ্ছা আম্মি, আব্রু ভাইয়া কি আর লন্ডন থেকে ফিরবে না? এম ড্যাশ। অহুর আম্মিজানের গম্ভীর কণ্ঠের স্পষ্ট জবাব এলো, না, আব্রু লন্ডনেই থাকবে এখন থেকে। এম ড্যাশ। অহু চমকায়, ভ্রু জোড়া টেনে কুচকায়। আন্দোলন শুরু হয় অন্তরালে। অন্তরিক্ষের অনন্দরে সব কিছু উথাল পাতাল হয়ে যায় নিমিষেই। মন খারাপ হলো বড্ড। অহু আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে। মনে মনে আওড়াতে থাকলো, আব্রু ভাইয়া কি আর সত্যি দেশে ফিরবেন না? তাহলে কি আর আমি আব্রু ভাইকে দেখতে পারবো না? দেত ছাই। অহু আরও আওড়ায় ছন্দের স্বরে। তবে উচ্চারণ হয় না সে বুলি। অন্তরিক্ষ চেপে ধরে সে কবিতা। অভিমানকে অভিযোগের রূপ দিয়ে প্রশ্ন ছুড়ে। তার সৌন্দর্য আমার চোখ কি আর উপভোগ করতে পারবে না? তার সৌন্দর্যে কি আমার বক্ষস্থলে আর কম্পন অনুভব করবে না? তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার পৃথিবীটা কি আর থমকে যাবে না? আমি যেই সংকল্প করেছিলাম তার সাথের দর্শনের প্রহরে যেন থেমে যায় এই পৃথিবীর সকল হাওয়া, গধূলির লগ্ন আলো, অন্ধকারের গতিপথ থেমে যায় যেন আমার নিঃশ্বাস, তাহলে কি আর কিছুই থামবে না? এম ড্যাশ। এ আলাপন ভেবেই অহু অস্থির হয়ে পড়ে। অহু তো বেশি কিছু চাইনি। শুধু তো এক মুহূর্তের জন্য আরেকটি বার তার কল্পনাকার শ্যাম পুরুষকে দেখতে চেয়েছে। কিছু অজানা প্রশ্নের আলাপন করতে চেয়েছে। তাহলে কি আর এসব কিছুই হবে না? হয়তো ভাগ্যের অন্য ইচ্ছা ছিল। এভাবেই কেটে যায় আরও কিছু দিন। অহু তার সব অভিমানকে অভিযোগে পরিণত করে ফেলেছে। আব্রুকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিয়েছে অহু। অযথা ভেবে নিজের হৃদয়কে ব্যাকুল করে লাভ নেই। এই বেকুল হৃদয়ের স্পন্দন কেউ তো আর শুনতে পারে না, শুধু নিজের পাজর পুরে। হঠাৎ করে একদিন অহু দেখল আশাফ এসেছে। ড্যাশিং গেটআপে খান মহলে। অহু ভাবে আশাফ তাদের অফিস থেকে সোজা মহলে এসেছে বোধ হয়। আশাফের পুরো নাম আশাফ তালুকদার। আশাফ গ্রাজুয়েশন শেষ করে সবে মাত্রই পারিবারিক বিজনেসে ফোকাস করেছে। যাই হোক, আশাফ এসেছে, এতে অবাক হওয়ার কি আছে? আশাফ আসতেই পারে তার মামার বাড়িতে। কিন্তু এখানে কথা হচ্ছে আশাফকে দেখেই অহুর আব্রুর কথা মনে পড়ে গেল। অহু ভাবে ঠোঁট উল্টিয়ে, আচ্ছা আশাফ ভাইয়া কি জানে? আব্রু ভাইয়ের ব্যাপারে একবার কি জিজ্ঞেস করে দেখব? এম ড্যাশ। অহু নিজের ভাবনাকে বাস্তবে পরিণত করতে চাইল। পা বাড়িয়ে পৌঁছালো আশাফের নিকট। অহু ঢোক গিলে থমকে থমকে বুলি ছুড়ে, আশাফ ভাইয়া কেমন আছেন? এম ড্যাশ। আশাফ অহুর ওদিকে ফিরল।
এক গাল হাসলো আওড়ালো। এই তো ভালো আছি। তুই কেমন আছিস? এম ড্যাশ। অহুর তৎক্ষণাৎ জবাব আসে। এই তো ভালো। আজ হঠাৎ করে যে কি মনে করে মহলে আসলেন ভাইয়া? এম ড্যাশ। তেমন কিছু না। বড় মামিকে দেখতে আসলাম। উনার তো প্রায় সময়ই এখন শরীর খারাপ থাকে। এম ড্যাশ। এই তো কথা পেয়েছে অহু প্রশ্ন করার। সুযোগ হাতছাড়া করার আগেই বুলি ছুড়ে। থাকবে না কেন? সব তো আব্রু ভাইয়ার জন্যই। উনার চিন্তাতেই তো চাচিজান অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা আশাফ ভাইয়া, আব্রু ভাইয়া কি আর লন্ডন থেকে ফিরবেন না? এম ড্যাশ। আব্রুর কথা শুনতাই আশাফ কপাল ডলল। প্যান্টের পকেটে এক হাত গুজে দাঁড়ালো। একটু কৌতূহল নিয়ে আওড়ালো। না, আপাতত ফিরবে না। কেন তুই হঠাৎ এই প্রশ্ন করলি? এম ড্যাশ। আশাফের সন্দেহ বাজন প্রশ্ন শুনে কাচুমাচু হয়ে বলল অহু তাৎক্ষণিক। না, এমনি। চাচির জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা আমি এবার যাই, আমি কোচিং যাব, তৈরি হতে হবে। এম ড্যাশ। বলেই অহু দ্রুত হাঁটা দিল দোতলার দিকে। আশাফ অহুর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল। অতপর আশাফ ও স্থান ত্যাগ করল। অহু নিজের রুমে এসে পালঙ্কে বসল। একটা কুশন কোলে আঁকড়ে নিল। ভাবল ভীষণ। আশাফ ভাইয়া অন্য কিছু মনে করল না তো? ধুর, কেন যে জিজ্ঞেস করতে গেলাম। আর এই লোকের কথা ভাববই না তো। আমার মাথা পুরো বিগড়ে গেছে এসব ভাবতে ভাবতে। অহু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তাকিয়ে রইল বাহিরে আকাশে পানে চেয়ে। মনে একরাশ অভিমান আর বিষণ্ণতাকে সঙ্গে করে। বিষণ্ণতা দিন দিন কমতে থাকলেও অভিমানগুলো অভিযোগের রূপ নিতে থাকল। অহু এখন ভালোই আছে। আব্রুকে নিয়ে আর ভাবে না তেমন। আব্রুর প্রতিচ্ছবি মস্তিষ্কে বিচরণ করলে নিজেকে দমিয়ে রাখে। নীরবতা, নিসঙ্গতা, চঞ্চলতা, আনন্দ সবকিছু মিলিয়ে অহু ভালোই আছে। অহুর মস্তিষ্কে আব্রুর প্রতিচ্ছবি এখন ঘোলাটে আবছা ধোঁয়াশা। 02 খান মহল। দিনের পর রাত পেরোয় সপ্তাহ মাস। এভাবেই পেরিয়ে যায় আরও 9টি মাস। অহু এখন অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পা রাখতে চলেছে। আজ অহু ভার্সিটি হতে সহপাঠীদের সাথে ট্যুরে যাবে। যার দরুন সুন্দর একটা নীল এবং সাদার মিশ্রণের চুড়িদার পরেছে অহু। সাথে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। অহু যখন নিজের কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, হাতে চুড়ি পরছে নীল রঙের রেশমি চুড়ি, তখনই ড্রয়িং এর করিডোর থেকে অহুর কানে উচ্চ শব্দ ভেসে আসে। অহু পা বাড়িয়ে এগোয় সে পানে। পৌঁছে দেখল লাইন নম্বরের কারোর ফোন এসেছে। ওটাই বেজে চলেছে এতক্ষণ যাবৎ। অহু নিঃশ্বাস ফেলল। টেলিফোনে হাতে তুলল। কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। আব্রুর ব্যাপারে কেউ কোন খোঁজ রাখে না। ওই দিন আজমল খানের হুঙ্কারের পর কেউ আব্রুর কথা বাড়িতে তুলতে পারেনি। তবে আলিনা খান আব্রুর ব্যাপারে আশাফের সাহায্য অনেক খোঁজ করেছে, সবার থেকে লুকিয়ে অবশ্য। আজ অহু ভার্সিটি হতে সহপাঠীদের সাথে ট্যুরে যাবে। যার দরুন সুন্দর একটা নীল এবং সাদার মিশ্রণের চুড়িদার পরেছে অহু। সাথে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। অহু যখন নিজের কক্ষ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, হাতে চুড়ি পরছে নীল রঙের রেশমি চুড়ি, তখনই ড্রয়িং এর করিডোর থেকে অহুর কানে উচ্চ শব্দ ভেসে আসে। অহু পা বাড়িয়ে এগোয় সে পানে। পৌঁছে দেখল লাইন নম্বরের কারোর ফোন এসেছে। ওটাই বেজে চলেছে এতক্ষণ যাবৎ। অহু নিঃশ্বাস ফেলল। টেলিফোনে হাতে তুলল। কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। বিকেল 5টা বাজে, যেন এয়ারপোর্টে আমার জন্য গাড়ি পৌঁছে যায়, আননোন। অহু কিছুটা অবাক হলো, ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করল। আপনি ভুল নম্বরে ফোন করেছেন ভাইয়া। এটা কোন ট্যাক্সি সেন্টার নয় যে আপনার জন্য এয়ারপোর্টে গাড়ি পৌঁছে দিব। যত্ত সব। এই বলে অহু ফোনটা কেটে দিল। দাঁড়িয়ে না থেকে আর দ্রুতখান মহল থেকে বেরিয়ে গেল। কল কেটে দেওয়ার পরেও অবিরত ফোন এসেই চলেছে। অবশেষ নিহার আম্মু কিচেন থেকে বেরিয়ে আসলেন। কলটা উঠালেন তিনি, আওয়াজ করলেন, হ্যালো কে? এম ড্যাশ। আমি আব্রু, আররাব খান আব্রু। নিহার আম্মুর আর কিছু বুঝতে বাকি রইল না। তিনি চট জলদি করে মহলের বাহিরে বের হলেন। ড্রাইভারকে বলে রাখলেন বিকেল 4টার ভিতরে যেন গাড়ি এয়ারপোর্টে পৌঁছে যায়। এবং সবাইকে ডাকতে লাগলেন চেঁচিয়ে। মহলে অবশ্য বড় কর্তারা নেই। ছোটজন আছেন, মানে অহুর বাবা। বাকি দুজন বিজনেসের কাজে চট্টগ্রামে এবং অপরজন দেশের বাহিরে রয়েছেন। আব্রুর কথা শুনতাই আলিনা খান খুশিতে দিশেহারা হয়ে গেলেন। এবার আব্রু মহলে ফিরলে তিনি আর আব্রুকে দূরে যেতে দিবেন না। 02 বিকেল ভোর 5:37। ধূসর রঙের ফুলহাতার শার্ট এবং তার উপর কালো রঙের ব্লেজার পরা, কালো প্যান্ট ইন করা, চোখে কালো সানগ্লাস, হাতে চকচক করছে ব্র্যান্ডের ওয়াচ, আন্ডার কাটিং চুলগুলো ভিড় জমিয়েছে কপালে। এই লুকে যদি অহু আব্রুকে দেখত তাহলে সেখানেই নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলত। আব্রুকে দেখে আলিনা খান দৌড়ে গিয়ে ছেলেকে ঝাপটে ধরলেন।
এতদিন পর ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। কিসের রাগ আর কিসের অভিমান? আব্রুও তার মাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগল। আব্রুরও ভীষণ খারাপ লাগছিল এতদিন পরে সবাইকে কাছে পেয়ে। আব্রু খান মহলে প্রবেশ করল। অন্দর মহলে প্রবেশ করে কাঠের সোফাতে গিয়ে বসল। অহুর আম্মু আব্রুর জন্য কফি বানিয়ে নিয়ে আসলেন। আব্রু আবার চা পছন্দ করে না। আব্রু কফি খেতে খেতে প্রথমেই নিহার মাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন। কাকিমা, তোমার আগে ফোনটাকে রিসিভ করেছিল? এম ড্যাশ। মনে হয় অহু রিসিভ করেছিল। এম ড্যাশ। আব্রু চোয়াল খিচল আওড়ালো। অহু এখন কোথায়? এই প্রথম আব্রু অহুর নাম নিল। জবাব আসলে অহু তো মহলে নেই, ভার্সিটিতে গিয়েছে। কেন, কি হয়েছে? এম ড্যাশ। আব্রু সংক্ষিপ্ত জবাব করল, না কিছু না। আব্রু আর কথা না বাড়িয়ে বাড়ির সবার সাথে টুকটাক কথা বলে নিজের রুমে আসলো। সঙ্গে আসলেন আলিনা খান। আব্রু এতদিন কোথায় ছিল? কেন বাড়ি থেকে ওই দিন চলে গিয়েছিল? কাউকে না বলে এই বিষয়ে কেউ কোন প্রশ্ন করল না। সন্ধ্যায় সকাল 8:30টায় টুমর থেকে মহলব ফিরেছে অহু। জার্নি করাই অহুকে ক্লান্ত লাগছে বেশ। অহু সিঁড়ি দিয়ে উপরে উঠছে দোতলায়। উঠার সময় অহুর আম্মি বলে উঠল নিচতলা হতে, কিরে অনেক ক্লান্ত হয়ে গেছিস নাকি? চা করে দিব? আর শোন একটা কথা। এম ড্যাশ। অহু তার মায়ের পুরো কথা না শুনে মাঝখানে কথা থামিয়ে দিল। আওড়ালো, আমি এখন কিছু শুনতে পারবো না। আম্মি খুব ক্লান্ত লাগছে, চা করে দিতে হবে না। আমি এখন রেস্ট নিব একটু। যদি ডিনার করতে না আসি তাহলে প্লিজ ডাক দিও না। প্লিজ আম্মি। বলেই অহু সিঁড়ির রেলিং বেয়ে উপরে উঠতে লাগলো। দৈবাত অহুর নজর আশাফকে বন্দি করল। বুলি ছুড়ল হাসি ফুটিয়ে। আরে আশাফ ভাইয়া, কখন এসেছেন? কেমন আছেন? এম ড্যাশ। আশাফ প্রত্যুত্তরে হাসল। জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? তোর পড়াশোনার কি খবর? এম ড্যাশ। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, পরে কথা বলবো, এখন আসি ভাইয়া। এম ড্যাশ। বলে অহু নিজের কক্ষের অন্দরে প্রবেশ করল। অহু এখনো জানে না আব্রু লন্ডন থেকে মহলে ফিরেছে। রুমে গিয়ে কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে শটাং করে পালঙ্কে শুয়ে পড়ল। পরনের পোশাকও পরিবর্তন করল না। 03 রাত 10টা। খান মহল। আলিনা খান আব্রুকে ডেকে ঘুম থেকে তুললেন ডিনার করার জন্য। আব্রুও ফ্রেশ হয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে আশাফ এসেছে। আশাফের সাথে অনেকক্ষণ কথা বলে সবাই ডিনার করতে বসে যায়। তখন অনুপস্থিত ছিল অহু। আব্রু দেখল অহুর আব্বু আসছে। আব্রু তার ছোট কাককে সালাম দিল। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এম ড্যাশ। আশাফাক খান জবাব করলেন গম্ভীর কণ্ঠে। ওয়ালাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অভিমান চেপে ধরে আব্রু সেটা বুঝতেও পারল ক্ষণিকেই। আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন, একসাথে ডিনার করি। এম ড্যাশ। আশফাক খান একটা চেয়ার টেনে বসে পড়ল। আব্রু আর আশফাক খান টুকটাক কথা বলতে লাগলো ভোজনশালায় বসে। অতঃপর খাবার খেয়ে রুমে চলে গেল আব্রু। রুমে গিয়ে কতক্ষণ আশাফের সাথে কথা বলল। রাত 01টার দিকে অহুর ঘুম ভেঙে যায়। অহু নিচে হলে গিয়ে দেখে কেউ নেই। সমস্ত লাইট অফ করা, সবাই ঘুমাচ্ছে। অহু একটা দীর্ঘশ্বাস ছাড়ে আস্তে আস্তে হাঁটা ধরল ছাদের দিকে। এখন ঘুমাতেও পারবে না। বোরিং লাগছিল, কেউ জেগেও নেই যে কথা বলবে। ছাদে উঠল অহু, পরখ করল ছাদের কার্নিশে কেউ দাঁড়িয়ে আছে। তার অবয়ব দেখা যাচ্ছে না, তবে সে যে স্মোক করছে সেটা হাওয়ায় মিশে যাওয়া ধোঁয়ার কারণে বোঝা যাচ্ছে লোকটির ডান হাতে সিগারেট, ক্ষুদ্র ক্ষুদ্র লাল স্ফুলিঙ্গ রাতের অন্ধকারে জল জল করছে। অহু ভাবল এটা আর কেউ না, আশাফ। আশাফ ভাইয়া সিগারেট টানছে, যার দরুন হাতে নাতে ধরতে গুটি গুটি পায় নৈশব্দে সামনে আগালো। অহু অবয়বটির থেকে আর কিছু স্থানের দূরত্ব। যখন ওই অহু ভাইয়া বলে চিল্লায় উঠবে, দৈবাত সামনে থাকা অবয়বটি কারো উপস্থিতি টের পেয়ে তখনই পেছনে চাইল। ফিরে তাকিয়ে দেখল সিগারেটের ধোয়া দুই ওষ্ঠের ফাঁক দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা চন্দ্রাবালার আর তার পার্থক্যে মাঝে স্বচ্ছ ধোয়ার দেয়াল সৃষ্টি করে দিল। দুজনই স্তব্ধ হয়ে যায় একে অন্যকে দেখে। দুজনের পৃথিবী থমকে যায়। অহুর বক্ষস্থলে কম্পনের আওয়াজ তীব্র হয়ে যায়। অহুর পাজরে ভূমিকম্পের সৃষ্টি হয় মুহূর্তেই। এ কাকে দেখছে অহু? যাকে এতদিন সে কল্পনায় রেখেছে, যার প্রতিচ্ছবি অহুর মস্তিষ্ক বিগড়ে দিয়েছিল, যার সৌন্দর্য চোখ উপভোগ করতে চেয়েছিল, যাকে হাজারটা প্রশ্ন করতে চেয়েছিল, আজ হঠাৎ তার সামনে তাকেই দেখছে অহু। আব্রুর পরিস্থিতিও ব্যতিক্রম নয়, বরং অহুর থেকে আরও জোরালো অনুভূতি। দীর্ঘ 8 বছর পর আব্রু অহুকে দেখছে। আব্রু ভাবছে, এই কি সেই অহু? কত বড় হয়ে গেছে। না, অহু তো আগের মতনই আছে। নীল চুড়িদার পরেছে, শরতের দমকা হাওয়ায় ওড়না গলায় দুলছে বারংবার। কাঁধ পর্যন্ত লম্বা ছোট্ট ছোট্ট গুলো বাতাসে দুলছে।
চোখের সাদা মণি, গায়ের রং ধবধবে সাদা, নাকের ডগায় একটা ছোট্ট তিলকোমল ওষ্ঠ জোড়া কেঁপে চলেছে রীতিমতো তার নরম চাহনি, ঘন চোখের পাপড়ি জোড়া যে কোন পুরুষকে এক চাহনিতে মাতাল করে দিবে অনায়াসেই। অহুর সৌন্দর্য যেমন বদলে গেছে তেমন এই অহু তো আর আব্রুকে চেনে না, জানে না তার পরিচয় হয়তো আদৌ। এই কথা মনে পড়তেই আব্রু হুঁশে ফিরে এলো। তাকিয়ে দেখল তার সামনে অহু নেই। এই অহু তো আর আব্রুকে চিনে না। এই কথা মনে পড়তেই আব্রু হুঁশে ফিরে এলো। তাকিয়ে দেখল তার সামনে অহু নেই। অহু চলে যাচ্ছে ছাদ থেকে। রুমে এসেই অহু জোরে জোরে শ্বাস টেনে আনলো গহীন হতে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অহু। কাকে দেখল সে? যার প্রতিচ্ছবি অহুর মস্তিষ্ক উলট পালট করে দিয়েছিল এই 9টা মাস। তাকেই দেখেছে অহুর অবাধ্য নয়ন জোড়া। অহু তো আব্রুকে ভুলেই গিয়েছিল। তাহলে আবার এই নতুন প্রণয় শুরু হলো কেন? কেন ফিরে আসলো আব্রু ভাই কেন? হয়। অহু এসব ভাবছে আর নিজেকেই প্রশ্ন করছে পালঙ্কে বসে। প্রতিচ্ছবিতে ভয়ের ছাপ এখনো স্পষ্ট। যেন অনাকাঙ্ক্ষিত কিছু দেখে ফেলেছে। বাম নিলয়ের স্পন্দন এখনো স্বাভাবিক হয়নি। নিঃশ্বাস উঠা নামা করছে শুধু। অপরদিকে আব্রুও ছাদ থেকে নেমে আসলো রুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনেই চলছে আব্রু। নিজেকে শান্ত করতে পারছে না। আব্রুর চোখে শুধু অহু আর তার অতীত ভাসছে, যা আব্রু ভুলে গিয়েছিল সময়ের ব্যবধানে। অবশেষে আব্রু একটা স্লিপিং পিল খেয়ে ঘুমানোর চেষ্টা করল। এই উন্মাদ আব্রু এখন জেগে থাকলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। 02 খোলা উইন্ডো দিয়ে সকালের রোদের কিছুটা অংশ এসে অহুর চেহারায় আবির মাখাচ্ছে, যার দরুন অহুর ঘুম ভেঙে গেল। পালঙ্ক থেকে থেকে নেমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের চিত্র পর্যবেক্ষণ করতে থাকল। বাইরে রৌদ্রোজ্জ্বল দিন। যতদূর চোখ যায় সবই যেন রোদের দখলে। অহুর মস্তিষ্ক এখনো কালকের ঘটনাতে আটকে আছে। চোখের সামনে কালকে রাতের দৃশ্যপট ভেসে উঠছে স্পষ্ট করে চোখের টানা রংতুলিতে। বেশ কিছুক্ষণ পর ব্যালকনি থেকে রুমে চলে আসলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে অহু। কাল সকালের পরা চুড়িদার এখনো অহু পরিবর্তন করেনি। অহু ফ্রেশ হয়ে এসেই দেখল নিহা অহুর ফোন চাপছে। অহুকে পরখ করেই নিহা বুলি ছুড়ল, আপু তুমি যে কাল ট্যুরে গিয়েছিলে আমাদের জন্য কিছু আনোনি? অহু মুখ মুছে তোয়ালে সোফাতে রাখল। আওড়ালো, হে এনেছি, ব্যাগেই আছে, পরে দিবনে। পরক্ষণেই নিহা জবাব করে উঠে, জানো আপু, আব্রু ভাইয়া এসেছে। আরও অনেক চকলেট গিফট এনেছে সবার জন্য। তোমার জন্য এবার কিছু এনেছে কিনা আমি জানি না। আব্রুর দৃশ্যপট ভাসতেই অহু ঘাবড়ে গেল। কিছুটা চেতে হাত ছুড়ল। আমার কিছু চাইও না। দে ফোন দে আমার। আরে দিচ্ছি আপু, দাঁড়াও আরেকটু। কাকিয়ারা ডাকছে নাস্তা করতে, নিচে চলো। অহুর ক্ষুদায় পেট চুচু করছে, যার দরুন বুলি শুনতাই তাড়াতাড়ি পা বাড়ালো ভোজনশালার পানে। ভোজনশালায় বসে সবাই সকালের আহার করছে। শুধু আব্রু ব্যতীত। আব্রু এখনো ঘুমাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়। সূর্যের তেজস্বী লগ্ন ঘোর আলো করে রেখেছে সর্বত্র। দুপুর 1টার দিকে ঘুম ভাঙল আব্রোর, তাও আলিনা খানের চেঁচামেচিতে। খুব কষ্টে চোখ মেলছে আব্রো। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে পরখ করল। ঘুমের রেশ এখনো কাটেনি। তবে আব্রোর কাছে এগুলো কোনো বিষয় না। অনেক অভিজ্ঞ সে এই বিষয়ে। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিল আব্রো, নয়তো ঘুমের ঘোর কাটবে না। কাল রাতের দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠতেই অন্তকোণ নরম হয়ে উঠল। পরক্ষণেই একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে আনল। দুপুরের খাবার খেয়ে আব্রো মহল থেকে বেরিয়ে গেল। পৌঁছালো খান মহলের গ্যারেজে। গিয়ে দেখল আজ থেকে 9 মাস আগে রেসের জন্য কিনা BMW S1000 RR HP 4 বাইকটি এখনো নতুনের মতোই আছে। আব্রো বুঝতে পারল এই কাজ আর কারো না, আলিনা খান এই বাইকটি সযত্নে রেখে দিয়েছে। আব্রো মায়ের কাছ থেকে বাইকের চাবি আর হেলমেট নিয়ে চলে গেল বাহিরে রাইড করতে। অহু মহলেই ছিল, সবার সাথে বসে গল্প করছে। অহু খেয়াল করল মহলের কোথাও আব্রো আর আশাফকে দেখা যাচ্ছে না। সরাসরি আব্রোর কথা তো আর জিজ্ঞেস করতে পারবে না, যার দরুন ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা কাকিয়া, আশাফ ভাই কোথায়? সকাল হয়েছে, পরে দেখতে পেলাম না তো। নিহার মায়ের জবাব আসলো, আশাফ তাদের অফিসে চলে গিয়েছে দরকারে। এতটুকু বলেই থামল। আব্রোর কথা জিজ্ঞেস করার আর সাহস কুলোয়নি মুখ ফুটে। 03 দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে আসে। অহু তৈরি হয়, নিজের কক্ষ থেকে প্রস্থান ঘটায় কোচিং যাবার উদ্দেশ্য। পরক্ষণেই অহু দোতলা হতে কাঠের রেলিং ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। হঠাৎ অহুর দৃষ্টিরুদ্ধ হল। পরখ করল অহুর বেসামাল নয়ন জোড়া। কোথু থেকে যেন আব্রুর উৎপত্তি ঘটল। আব্রু বাহির থেকে আসছে মহলের। পরনে তার অফ হোয়াইট রঙের হাফ হাতার টি শার্ট এবং ট্রাউজার। শরীরে কিঞ্চিত ঘামের আবির। কপালের সামনে আন্ডার কাটিং চুলগুলো ঘেমে লেপ্টে রয়েছে কিঞ্চিত।
হেলমেট পরে বাইক চালানোর জন্য এরূপ দশা। হাতে ঝুলছে হেলমেট আর চাবির রিং। মৃদু আওয়াজের শীষ বাজিয়ে চলেছে উষ্ঠার ফাঁকে। আব্রুকে দেখে অহু ইতস্তত বোধ করল। শুকনো ঢোক গিলল। কাল রাতের দৃশ্য মস্তিষ্ক হানা দিল মুহূর্তেই। বক্ষে কিঞ্চিত ঝড় বয়ে যাচ্ছে। অহু সিঁড়ে বেয়ে নিচে নামছে। আব্রুও সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তবে দুপ্রান্ত ধরে। দুইজনের চোখে চোখ পড়তেই দুজনের দৃষ্টি সংযত করে নিচে তাকালো। ঘন ঘন নিঃশ্বাসের পরিমাণ বাড়ল। অহু সিঁড়ি দিয়ে এক পা করে নিচে নামছে আর ক্রমশ হার্টবিট বেড়ে চলছে তার। আব্রু অহুকে অতিক্রম করে চলে গেল নীরবে। কেউই কোনো কথা বলল না। আব্রু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে নিজের রুমে। পরবর্তীতে অহু পিছনে ফিরে তাকালেও আব্রু তাকালো না। অহুও কোচিং চলে গেল। অহু কোচিং এ বসে আব্রুর কথা ভাবছে। কাল কি থেকে কি হয়ে গেল? কোচিং এ মন বসাতে পারছে না। বারবারই কাল রাতের দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠছে। অহুর পাশে সিটে বসা তিশাকে ধাক্কা দিয়ে আওড়ালো মুখ লুকিয়ে। জানিস কাল আব্রু ভাইয়া এসেছে। এম ড্যাশ। অহু কথা শুনে পারু চমকে উঠল। ভ্রু কুচকালো বলল, কি বলছিস তুই? সত্যি নাকি? এম ড্যাশ। আরে হ্যাঁ সত্যি। কালকে ট্যুর থেকে মহলে ফিরে দেখি উনি এসেছেন। এম ড্যাশ। পারু প্রশ্ন ছুড়ল, উনি কাউকে না বলে চলে গিয়েছিল কেন রে হঠাৎ? এম ড্যাশ। অহু ভাবুক নয়নে তাকিয়ে বলল ঠোঁট উল্টে, ওটা তো আমি জানি না। এম ড্যাশ। পারু মাথা দুলালো এপাশ ওপাশ। বুলি ছুড়ল, ও আচ্ছা ঠিক আছে। তাহলে জেনে আমাকে বলিস। এখন ক্লাসে মনোযোগ দে, নয়তে টিচার পটর পটর করতে দেখলে দাঁড় করিয়ে রাখবে। অহু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এম ড্যাশ। কোচিং থেকে আসার সময় অহু পারুর সাথে একটু মার্কেট গিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। ফিরতে ফিরতে মাগরিবের আজান দিয়ে দিল। অহু মহলে পৌঁছে দেখল তানহা মিস চলে এসেছে। তানহা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তার অপর দিকের সোফায় আব্রু আর নিহা বসে গেম খেলছে ফোনে। অহু এগিয়ে গেল দ্রুত তানহার পানে। তানহা মিস চলে এসেছেন। চলেন এখন আমার রুমে। ওই একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল সরি। এম ড্যাশ। তানহা কিঞ্চিত আড়াল করল নিজেকে। আওড়ালো মৃদু হেসে, না অহু আজকে আমরা এখানেই পড়ব। এম ড্যাশ। অহু ভ্রু কুচকে তাকালো তানহার দিকে। বুঝতে পারল আব্রুকে দেখে তানহা রুমে যেতে চাচ্ছে না। এ আলাপনও আব্রু একবারও অহুর দিকে তাকালো না। আব্রু আর নিহা সামনে থাকায় অহু কিছু বলতেও পারল না। এই বেহা কাণ্ড দেখে অহুরও ভীষণ গা জ্বলছে। তাই অহু বাধ্য হয়ে সোফায় বসে পড়ল নাক ছিটকে। অহু সোফায় বসতেই হঠাৎ আব্রু সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠল। পা বাড়িয়ে চলে গেল অন্দরমহল হতে বাহিরে। আব্রু চলে যাওয়ায় অহু মনে মনে খুশি হলেও কিছুটা রাগান্বিত। অহু ভাবছে, যদি যাওয়ার ছিল আমি আসার আগে কেন গেল না? এতক্ষণ তো আমার অনুপস্থিতিতে তানহা মিসের সাথে ঠিকই বসেছিল। আমি আশায় উঠে চলে গেল। হুহো। ভ্রুকুটি কুচকে প্রশ্ন ব্যক্ত করল, তানহা মিস আপনি কখন এসেছেন? এম ড্যাশ। জবাব আসলো, তুমি আসার 2-1 মিনিট আগেই। এম ড্যাশ। তানহা যখন এসেছিল আব্রু তখন নিহার সাথে গেমস খেলছিল। যার দরুন তখন যদি আব্রু উঠে চলে যেত তানহা বিষয়টাতে অন্য কিছু মনে করত। তাই আব্রু ক্ষণিক বিলম্বে স্থান ত্যাগ করেছে। রাতে সবাই বসে ডিনার করছে। আজ সবাই উপস্থিত ছিল ডাইনিং টেবিলে। এমনকি আজমল খান ও আব্রু দেশে ফিরেছে শুনে কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে চট্টগ্রাম থেকে। তবে আজমল খান আব্রু ফিরে আসার ব্যাপারে কোন কথাই বলেননি। আব্রু ও আজমল খানের সাথে কোন কথা বলেনি। নীরবে খাবার খেয়ে সবাই নীরবে চলে গেল যার যার শয়নকক্ষে। অহু রাতে বালিশে মাথা রেখে ভাবছে আব্রুকে ঘিরে ইদানিং অহুর বক্ষস্থলে কোন এক অনুভূতির জন্ম নিচ্ছে। একটু বেশি ভেবে ফেলছে, যা সে অনুভব করতে পারছে। সে আব্রুকে নিয়ে একটু বেশি ভাবছে যেন। না, এরকম হলে চলবে না। অহু রাতে বালিশে মাথা রেখে ভাবছে, আব্রুকে ঘিরে ইদানিং অহুর বক্ষস্থলে কোন এক অনুভূতির জন্ম নিচ্ছে, যা সে অনুভব করতে পারছে। সে আব্রুকে নিয়ে একটু বেশি ভাবছে যেন। এত কেন ভাবছে সে হঠাৎ? না, এরকম হলে চলবে না। 01 কিছু দিন পর। এত সময়ের মধ্যে অহু এবং আব্রুর সাক্ষাৎ হয়েছে বহুবার। তবে কোনো সংলাপ বোনা হয়নি তাদের এখন অবধি। শুধু চোখের সাক্ষাৎ ঘটেছে। নীরবে যার যার স্থান ত্যাগ করেছে সে সর্বদা দৃষ্টি সংযত করে। রাতের অন্ধকার পেরোয় ভোর সকালের সূচনা হয়। খান মহলের পারিবারিক মসজিদ হতে ভেসে আসে ফজরের আজান। আজানের প্রতিধ্বনি অহুর কানে ভেসে আসতেই অহুর আখি যুগল প্রসারিত হয়। তন্দ্রা ছুটে যায়। ভোর সকালে আড়মোড়া ভেঙ্গে ঘুমোঘুম চোখে উঠে পড়ে অহু। পালঙ্ক ছেড়ে উঠেই প্রথমে অহু ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এটা ভোর সকালে অহুর প্রথম কাজ। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ করে। জোরে জোরে ভোরের সতেজ সুবাস শ্বাসের মাধ্যমে টেনে নেয়। পরক্ষণেই অহু ব্যালকনি থেকে নেমে আসে। ওয়াশরুমে গিয়ে অজু করে নেয়।
ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায় মহলের সকল কর্তাদের সঙ্গে হাঁটতে। 1 ঘন্টা বাদে অহু মর্নিং ওয়াক শেষ করে মহলে ফিরে দোতলায় নিজের কক্ষে যাওয়ার জন্য পা বাড়ায়। অহু যখন ড্রয়িং রুম ক্রস করছিল, দৈবাত আলিনা খান অহুকে পিছন হতে ডেকে বসেন। অহুর চলন গতি রোধ হয়। অহু শুনে যাত একটু। অহু পেছনে ফিরে তাকায় তৎক্ষণাৎ। পা বাড়িয়ে আগায় আলিনা খানের সন্নিকটে। আওড়ায় কণ্ঠস্বর ক্ষীণ করে, হ্যাঁ চাচি বলো। আলিনা খান এগিয়ে আসেন একটা চায়ের কাপ হাতে নিয়ে। বুলি ছুড়েন স্বাভাবিক ভঙ্গিমায়, তুই তো উপরেই যাচ্ছিস, তাহলে এই চায়ের কাপটা আব্রুর রুমে একটু পৌঁছে দিয়ে আয়। এম ড্যাশ। অহু তৎক্ষণাৎ ঢোক গিলে ভ্রু জোড়া টেনে কুচকায় ভীষণ। অজানা ভ্রম চেপে ধরে, অস্পষ্ট বর্ণে আওড়াতে থাকে, আমি কেন যাব? অন্য কাউকে পাঠাও চাচি যান, আমি যেতে পারবো না। এম ড্যাশ। আলিনা খান অনুরোধ করে বললেন, এখানে তো আপাতত কেউ নেই, আর হেল্পিং হ্যান্ডদের তো আব্রুর রুমে যাওয়া নিষেধ, তাই তুই নিয়ে যা। এম ড্যাশ। অহু নাছোড় বান্দা। ফের বুলি, তাহলে তুমিই নিয়ে যাও। কিন্তু আমি যেতে পারবো না চাচি। এম ড্যাশ। আলিনা খান এবার কিঞ্চিত তিরিক্ষ মেজাজ দেখালেন, তোর চাচা মহলের বাহিরে বসে আছে, উনার কাছে যেতে হবে দরকারি কিছু কাগজপত্র নিয়ে। আমি আব্রুর কাছেই যাব নাকি তোর চাচার কাছে? কথা বাড়াস না একদম, নে ধর আর জলদি যা। এম ড্যাশ। বলেই আলিনা খান অহুর হাতে চায়ের কাপটা জোরপূর্বক ধরিয়ে দিলেন। পরিশেষ আলিনা খানের জোড়া জড়িতে অহু যেতে বাধ্য হলো আব্রুর রুমে। ড্রয়িং রুম ক্রস করে দোতলায় উঠার প্রহরে ফের ডেকে বসেন আশফাক খান অহুকে উদ্দেশ্য করে। পত্রিকা পড়ছেন তিনি মনোযোগ সহকারে। সবেমাত্রই মহলের বাহির হতে হেঁটে আসলেন, হাত ছুড়লেন চশমা ঠেলে, অহু চায়ের কাপটা আমায় দিয়ে যা, তুই নতুন একটা বানিয়ে নে। এম ড্যাশ। অহু 2-1 সিঁড়ি নিচে নামল। আশফাক খানকে চায়ের কাপটা দিয়ে চলে গেল পুনরায় কিচেনে নতুন করে চা বানাতে। আদেশ দিয়ে গেছেন আলিনা খান তার গুন্ধর পুত্রের জন্য। অহু অন্তরিক্ষে আওড়ালো, খুব সুন্দর করে একটা চা বানাবো, যা খেয়ে আব্রু ভাইয়া শুধু অহু অহু করবে, প্রশংসা রজোয়ার বসাবে আমার নামে একদম। এম ড্যাশ। যে সংলাপ সে কর্ম। অহু বেশ সময় নিয়ে কড়া করে 1 কাপ মালাই চা বানালো, যা দেখতে ভীষণ লোভনীয় হলো। চায়ের কাপ নিয়ে অহু ক্রমশ আব্রুর রুমে দিকে আগাচ্ছে, আর ইতস্তত বোধ করছে। অহুর বাম পাজর ধুকধুক করছে, কিঞ্চিত এলোমেলো হয়ে যাচ্ছে নিজের অস্তিত্ব। দরজায় শব্দ করার পূর্বে ভালো করে ওড়না টেনে দিল মাথায়। অতঃপর দরজায় শব্দ করল পরপর অনেকবার, কিন্তু অন্দর হতে কোনো সাড়া পাওয়া গেল না এখন অবধি। অহু ভ্রু নাচালো ঠোঁট উল্টিয়ে। পরিশেষ অহু অনেকটা সাহস সঞ্চার করল, চোখ বুজে কিঞ্চিত দরজা ঠেলল, পিটপিট করে চোখের পাপড়ি জোড়া মেলল, পরখ করল কক্ষের অন্দরে কেহ নেই। অহু ধীর পায়ে স্বাভাবিক ভঙ্গিতে সামনে আগালো, কিঞ্চিত ঝুঁকে চায়ের কাপটা টেবিলে রাখল, উঠতে যাবে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে। ওই অবস্থায় ওয়াশরুমের ডোর ওপেন হওয়ার আওয়াজ পেল। ভ্রুকুটি কুচকে অহু সামনে চাইল। আব্রু সদ্য শাওয়ার নিয়ে বেরোলো, পরনে শুধু একটা সাদা টাওয়াল পেঁচানো। এ পরিস্থিতিতে অহু আব্রুর চোখাচোখি হলো। আব্রু অহুর সামনে দাঁড়িয়ে আছে। অহু তার বেসামাল দৃষ্টিতে পরখ করল আব্রুর পুরো প্রতিচ্ছবি। আন্ডার কাটিং চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে কপাল বেয়ে। মাথা থেকে কোমর পর্যন্ত উন্মুক্ত শরীর আব্রোর। বলিষ্ঠ বুক তার। 6 প্যাক বডির প্রতিটি ভাঁজে বিন্দু বিন্দু পানি জমে আছে। আব্রুকে এই অবস্থায় দেখে চোখ ছানাবড়া হয়ে গেল অহুর। আব্রুকে আকস্মাৎ এই প্রতিচ্ছবিতে দেখে অহুর ভিতরে ভূমিকম্প বয়ে যাচ্ছে যেন। খুব কষ্টে নিজের দৃষ্টি সরালো, নজর টেনে এনে মেঝেতে নামালো। মস্তিষ্কে এই স্থান ত্যাগ করার প্রয়াস কেবল অহুর। ধীরে ধীরে আব্রুর থেকে মুখ ঘুরিয়ে পিছনে ফিরল। ধীর পায়ে সামনে এগোচ্ছে, কক্ষ থেকে প্রস্থান ঘটাবে। কক্ষ থেকে বেরিয়ে যাবে তার আগ মুহূর্তেই পিছন হতে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসল, দাঁড়া। অহুর তৎক্ষণাৎ জমে গেল, বেসামাল হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কাপা কাপা কণ্ঠে আওড়ালো, কে কেন ভাইয়া? এম ড্যাশ। চায়ের কাপটা নিয়ে যা, আমি কফি খাই, চা না। এম ড্যাশ। অহু সংলাপ শুনে কিছুটা অস্বস্তি গুচালো গহিনে। বুলি ছুড়ল পরক্ষণেই, আচ্ছা সরি ভাইয়া, চাচি হয়তো আপনাকে কফি বানিয়ে দিছিল। আমি আসার সময় আব্বু ভুলে কফির কাপটা দিয়ে এসেছি, আর আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসে পড়েছি। আমি জানতাম না আপনি চা খান না, মিস্টেক হয়ে গেছে। এম ড্যাশ। ক্ষণিকেই আব্রুর গম্ভীর জবাব আসে, কেন তুই জানতি না বোধ হয় আগে? আমি চা খাই না, হয়তো এখন ভুলে গেছিস। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আপাতত যা তুই এখন। অহু ভাবুক নয়নে শ্বাস টানল, কিছুটা অগোছালো হয়ে কণ্ঠনালী দীর্ঘ করল, আওড়ালো অনুরোধের স্বরে, আব্রু ভাইয়া আমি কাপটা নিয়ে যাই।
চাচিকে বলবো নে নতুন একটা কফি বানিয়ে দিতে আপনার জন্য। এম ড্যাশ। এ সংলাপ বুনেই অহু পেছনে ফিরল। পরখ করল আব্রু ইতিমধ্যে একটা অফ হোয়াইট গেঞ্জি এবং ট্রাউজার পরিধান করে ফেলেছে। অহু চমকায় ভীষণ। ভাবল অন্য একটা মেয়ের উপস্থিতিতেই ড্রেস চেঞ্জ করে ফেলল। একটুও সংকোচ বোধ হল না। আশ্চর্য! ঘোর ভাঙ্গে আব্রুর বলিতে, আমি তোকে যেতে বললাম না? কানে কি শুনতে পাস না? চোখের সাথে এখন দেখছি তোর কানেও সমস্যা আছে নাকি? এম ড্যাশ। অহু ভ্রুকুটি কুচকিয়ে তৎক্ষণাৎ সংলাপ করল, আমার চোখে আবার কি সমস্যা হয়েছে? এম ড্যাশ। ছেলে দেখলে হা করে তাকিয়ে থাকিস তো তাই বললাম। এম ড্যাশ। আব্রুর কথা শুনে অহু বিষম খেল। লজ্জায় কান লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ প্রস্থান ঘটালো আব্রুর কক্ষ হতে। যেতে যেতে ভাবছে কি ধরাটাই না খেল। এখন আব্রু ভাইয়া কি ভাবছে হয়তো অহুকে? এটা ভেবেও মনে মনে কষ্ট পেল অহু। যার জন্য এত কষ্ট করে চা বানিয়ে নিয়ে গেল, অথচ সে নাকি চাই পছন্দ করে না। অতভূত। সকাল গড়িয়ে রাত হয়, এভাবেই কেটে যায় সেদিন। 02। তারপর দিন। খান মহলে সকালে এবং রাতের খাবার সবাই একসাথে খেলেও দুপুরের খাবার সবাই একসাথে খেতে পারে না। বাড়ির কর্তারা কাজের প্রেক্ষিতে খান মহলের বাহিরে থাকেন বলে আব্রু এবং বাড়ির অন্যান্য সদস্যরা মিলে ভোজনালয় বসে দুপুরে খাবার খাচ্ছিল। তখনই অহু ভার্সিটি থেকে ফেরে মহলে। সকলেই পরখ করল ভাবুক নয়নে চেয়ে অহুর বিষণ্ণ মুখশ্রী। তৎক্ষণাৎ অহুর আম্মিজান হাত ছুড়লেন। কিরে অহু, কিছু হয়েছে নাকি? তোকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? এম ড্যাশ। অহুর সংক্ষিপ্ত প্রত্যুত্তর আসে, না আম্মা, কিছু হয়নি। এম ড্যাশ। সত্যি তো? তাহলে ফ্রেশ হয়ে খাবার খেতে আয় দ্রুত। তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। এম ড্যাশ। বলেই অহু নিজের কক্ষে ঢোকে গেল তড়িঘড়ি করে। অতঃপর কেউ কিছু বলল না আর। কিন্তু আব্রু বিষয়টা নৈশব্দে পর্যবেক্ষণ করল, তবে কিছু বলল না কাউকে। কক্ষে ঢুকেই অহু ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে পালঙ্কে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আশাফকে কল দিল, ফোন বের করে। কল দেওয়ার কিছু সময়ের মধ্যেই আশাফ কল রিসিভ করল। অহু তড়িৎ গতিতে আওড়াল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এম ড্যাশ। আশাফ প্রত্যুত্তর করল, ওয়ালাইকুমুস সালাম, ভালো আছি। তুই কেমন আছিস? এম ড্যাশ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এম ড্যাশ। এই অসময়ে তুই ফোন দিলে হঠাৎ কোনো কিছু হয়েছে নাকি রে? সব কিছু ঠিক আছে তো? এম ড্যাশ। অহুর কণ্ঠস্বর কিছুটা জমে গেল। কণ্ঠনালী শুরু করে আওড়ালো, আপনি অফিস শেষ করে একটু মহলে আসবেন, কথা আছে। এম ড্যাশ। আশাফ সম্মতি ব্যক্ত করল, আচ্ছা আসবে নে। এখন রাখি, অফিসে আছি তাই একটু বিজি। এম ড্যাশ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। এম ড্যাশ। ওয়ালাইকুমুস সালাম। এম ড্যাশ। অহু খুবই নম্র, ভদ্র এবং বিচক্ষণ মেয়ে। অহুর ব্যাপারে আজ পর্যন্ত কোন খারাপ মন্তব্য নেই। আজ ভার্সিটিতে একটা ছেলে অহুকে খুব বিরক্ত করেছে। সাধারণত অহুর ক্ষেত্রে এসব প্রায়ই ঘটে। তবে যে কেউ অহুকে উত্তপ্ত করতে পারে না খান বংশের মেয়ে বলে কথা। অহু সব সময় এসব বিষয় উপেক্ষা করেছে। তারপরেও যদি পিছু না ছাড়ত, আশফকে বিষয়টা জানাতো, আশাফি সামলে নিত। বিকেলে অহু দুপুরের খাবার খেয়ে কোচিংয়ে চলে গেল। সন্ধ্যা সকাল 7:37। আশাফ মহলে পৌঁছায়। আব্রু ড্রয়িং রুমে বসেছিল তখন। আর অহু তানহা মিসের কাছে প্রাইভেট পড়ছিল। আশাফ হঠাৎ মহলব দেখে আব্রু অবাক হয়ে ভীষণ কিছুটা ভ্রু কুচকালো, আওড়ালো মৃদু স্বরে, কিরে তুই এখানে এই অসময়ে? মহলে আসছিস বললিও না একবার? এম ড্যাশ। আশাফ আব্রুর সাথে এসে বসল। জবাব করল, না তেমন কিছু না। অহু কল দিয়ে বলল কিছু নাকি দরকারি কথা আছে, মহলে আসতে তাই আসলাম। এম ড্যাশ। ও আচ্ছা। আশাফ আর আব্রু বসে অনেকক্ষণ কথা বলল। তারপর আব্রু উঠে চলে গেল রুমে। কোন কারণে? তানহা অহুকে পড়িয়ে চলে গেল। তানহা চলে যাওয়ার পরই অহু নিচে আসলো। দেখল আশাফ সোফায় বসে আছে। অহু পা বাড়ালো আশাফের সন্নিধানে। ভাইয়া কখন আসলেন আপনি? এম ড্যাশ। এই তো অনেকক্ষণ হলো। আচ্ছা, কি বলবি বল শুনি। এম ড্যাশ। অহু শ্বাস টানল, হাত ছুড়ল, ভাইয়া ইদানিং আমাকে একটা ভার্সিটির সিনিয়র ছেলে বিরক্ত করছে খুব। আজ তো ক্যাম্পাসে অনেক সিন ক্রিয়েটও করেছে। মেয়েরের ছেলে নাকি শুনলাম। শক্তি দেখায় প্রচণ্ড। এম ড্যাশ। ও আচ্ছা বুঝেছি। তোকে আর কিছু বলতে হবে না। কাল তোর ক্যাম্পাসে গেলে ছেলেটাকে আমাকে দেখিয়ে দিস। এম ড্যাশ। ঠিক আছে ভাইয়া। তাহলে আপনি বসুন, আমি আসি। বলেই অহু চলে গেল নিজের রুমে। অহু চলে যেতেই আব্রু নিজের রুম থেকে বেরিয়ে আসে। আশাফের সাথে পুনরায় আড্ডা জমালো। আওড়ালো ক্ষণিকেই। কি বলল অহু তোকে? এম ড্যাশ। ওই ওকে নাকি কোন ছেলে বিরক্ত করছে ইদানিং। কাল ভার্সিটিতে যেতে বলল এই ব্যাপারে।
এম ড্যাশ। আব্র চোয়াল জোড়া শক্ত করে গম্ভীর হয়ে বলল, সব সময়ই বিরক্ত করে নাকি? এম ড্যাশ। হ্যাঁ প্রায়ই তো বলে ছেলেরা বিরক্ত করে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি এগুলো সামলে নেই। এম ড্যাশ। আব্রুর শীতল চক্ষুদ্বয় পরক্ষণেই লাল হয়ে উঠে। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত ঘষে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল। অতঃপর চোখ মেলে তাকিয়ে শীতল কণ্ঠে শুধালো, আমিও কাল তাহলে তোর সাথে যাব। এম ড্যাশ। আব্রুর শীতল চক্ষুদ্বয় পরক্ষণেই লাল হয়ে উঠে। চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত ঘষে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল। অতঃপর চোখ মেলে তাকিয়ে শীতল কণ্ঠে শুধালো, আমিও কাল তাহলে তোর সাথে যাব। এম ড্যাশ। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে বেরিয়ে তোকে কল দিব, এখন আসি। এখনই কোথায় যাচ্ছিস? ডিনার করে যাস। এম ড্যাশ। না রে, আরেক দিন করব। এখন উঠি মামিকে বলিস। আমি গেলাম। অতপর আশাফ আব্রুর সাথে হ্যান্ডশেক করে চলে যায় খান মহল থেকে বেরিয়ে। নিহা দোতলা থেকে মহলের নিচে নামছে টিভি দেখবে বলে, যার দরুন সোফার কাছে এসে দাঁড়ালো। আকস্মাৎ নিহা খেয়াল করল ড্রয়িং রুমের সোফায় আব্রু বসে আছে। নিহা এগোতে থাকলো ড্রয়িং রুমের দিকে। কাছে যেতেই নিহা তার নজরে বন্দি করল। সোফাতে বসে থাকা আব্রুর চোখের শিরা উপশিরা লাল হয়ে আছে, যেন চোখ থেকে আগুনের লাল আভা বের হচ্ছে। অগ্নিজোড়া রক্তিম আকার ধারণ করেছে। হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে শক্ত করে চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছে। নিহা আব্রুর এই ভয়ার্ত প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠল। পূর্বে নিহা আব্রুকে এত উত্তেজিত অবস্থায় দেখেনি হয়তো। নিহা তড়িঘড়ি করে ড্রয়িং রুম ত্যাগ করল। রাতে 10টার দিকে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু আব্রু সেখানে অনুপস্থিত ছিল। আব্রু মহলে নেই, বাহিরে গিয়েছে। ডাইনিং টেবিলে সবাই কথা বলছে। আজকাল কোম্পানি সামলানো বড় ঝামেলার হয়ে যাচ্ছে, অনেক লোকসান হচ্ছে। কোম্পানিরই কোন লোক বাহিরে অগোচরে গোপন খবর ছড়াচ্ছে। অতপর সবাই খাবার খেয়ে যে যার যার রুমে চলে গেল তাদের শয়নকক্ষে। অহুও চলে গেল তার রুমে। রাত 1টা বাজে, অহু এখনো ঘুমায়নি। ঘুম আসছে না তার। চোখের পাতা জোড়া এক করলেও ঘুমাতে পারছে না সে। তার কারণ আব্রু এখনো মহলে ফিরেনি। অহু বিষয়টা নিয়ে চিন্তিত, কারণ আব্রু আগে কখনো এত রাত পর্যন্ত কোন কারণ ছাড়া মহলের বাহিরে থাকেনি বলে অহু জানে। হঠাৎ আব্রু রজন্য অজানা ভয়ে চেপে ধরেছে কলবে, সঙ্গে উৎকণ্ঠাও। অহু ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে গেটের দিকে তাকিয়েই রইল। রাতের আকাশের তারা নক্ষত্রকে গুনছে সে। অহুর রুমটা মহলের বাগানের কাছাকাছি বিধায় বাগান থেকে ফুলেরা মৃদু সুবাস নাকে ভেসে আসছে। হঠাৎ রাত 1:25 দিকে আব্রুর গাড়ি খান মহলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়ি আসার শব্দ শুনে অহু পুনরায় মহলের গেটের দিকে তাকায়। আব্রু এসেছে দেখে অহুর পাজরের ধুকধুকানি বেড়ে যায়। আব্রু গাড়ি থেকে নেমে সোজা অন্দর মহলের ভিতরে প্রবেশ করে, যার দরুন পরবর্তীতে অহু আর আব্রুকে দেখতে পেল না। আব্রুর যাওয়ার পানে তাকিয়ে অহু একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। অতপর ব্যালকনি ছেড়ে অহু তার রুমে চলে আসে। পালঙ্কে গা এলিয়ে দিয়ে চোখের পাতা জোড়া এক করে। 02। আব্রু আজ ভোর সকালেই ঘুম থেকে উঠে পড়ছে। দাঁত ব্রাশ করতে করতে মহলের নিচে নামল। ড্রয়িং রুমের সোফায় বসে থাকা আলিনা খানকে উদ্দেশ্য করে বলে উঠে আব্রু, আম্মা মহলর জিম ঘরটা ঠিক করে রেখো। জিম করতে হবে। এম ড্যাশ। ঠিক আছে, ঠিক করে রাখবো নে। তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি পাঠাচ্ছি তোর রুমে। এম ড্যাশ। একটু পরে পাঠাও, আমি মহলের বাহির থেকে হেঁটে আসছি একটু। এম ড্যাশ। খান মহলে আব্রু ছাড়া কোন ছেলে নেই যে জিম করবে, যার দরুন অনেক বছর ধরে জিম করার রুমটা অপ্রস্তুত অবস্থায় পড়ে আছে। এম ড্যাশ। আজ অহুর ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। সবাই অহুর আগেই মর্নিং ওয়াকে চলে গিয়েছে। তাই অহু ফ্রেশ হয়ে মহলের ছাদে চলে গেল। ছাদে গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে ভাষা আদান প্রদান করল। সকালের সূর্যের অতি বেগুনি রশ্মি ছড়াচ্ছে। অতপর ছাদে থাকা টবের ফুলগুলো পর্যবেক্ষণ করল। সেখান থেকে একটা ফুল তুলে কানে গুজে দিল অহু। কিছু সময় পর মহলের ছাদ থেকে নেমে আসলো। শাওয়ার নিয়ে তৈরি হয়ে নিল। অতপর সকলের সাথে ব্রেকফাস্ট করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। আব্রু আজ খাবার টেবিলে ছিল, তবে গোমরা মুখে বিষয়টা অহু অনেক নোটিশ করেছে। 03। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে অহু এবং তিশা। অপেক্ষা করছে কখন আশাফ আসবে। আশাফকে অনেক আগেই কল দিয়েছিল অহু, বলেছে রাস্তায় আছে জ্যামে বসে, বেশি সময় লাগবে না আসতে। দুপুর 12:10 দিকে আশাফ প্রবেশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। অহু আশাফকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। এতক্ষণ লাগে আসতে ভাইয়া? চলো এখন তাড়াতাড়ি, কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে যাবে আমার। এম ড্যাশ। দাঁড়া, একটু অপেক্ষা কর। ছেলেটা এখন কোথায়? এম ড্যাশ। মনে হয় পূর্ব দিকে ক্যাম্পাসের মাঠে আছে। অপেক্ষা কেন করব? এমনিতেই আমার দেরি হয়ে গেছে। এম ড্যাশ।
আশাফ থামিয়ে রাখল অহুকে। মিনিট 3 পর আব্র আসলো ক্যাম্পাসে। আব্রকে দেখে অহু চমকায় ভীষণ। ভ্রুকুটি কুচকিয়ে পরখ করে আব্রকে। আব্র একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছে। চুলগুল এলোমেলো হয়ে আব্রোর কপালে স্পর্শ করছে, হয়তো বাইক চালিয়ে এসেছে। সুঠাম দেহি আব্রোর পেশিবহুল হাতের শিরাগুলো টান টান হয়ে আছে। টি শার্ট পরায় তা সবার নজরবন্দি হচ্ছে। যে দৃশ্য দেখে যে কোন রমণী মাতাল হয়ে যাবে। অহুও তার ব্যতিক্রম নয়। আশেপাশে তাকিয়ে দেখল অহু। যারা আব্রোকে খেয়াল করেছে তারা সবাই হা করে তাকিয়ে আছে, যেন আব্রোকে গিলে খাবে। অহু উষ্ঠা প্রসারিত করে আওড়ালো মৃদু স্বরে, উনাকে এখানে আসতে কে বলেছে? এম ড্যাশ। আশাফ জবাব করল, আব্রো নিজেই এসেছে। অহু ঠোঁট বাঁকালো, বুলি ছুড়ল তৎক্ষণাৎ, উনাকে কে বলল এই ব্যাপারে? এম ড্যাশ। আমিই বলেছি। অহু মনে মনে আওড়াতে থাকল, উনি কি আমাকে সেভ করতে এসেছে, নাকি নিজের জন্য মেয়ে পটাতে এসেছে এই ভাব নিয়ে? আশাফ হাত ছুড়ে, চল যাই এবার। অহু ছেলেটাকে ক্যাম্পাসেই খুঁজে পেল। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল মাঠে বসে। অহু সেখান থেকে একটা ছেলেকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে ওই কালো শার্ট পরা ছেলেটাই। আশাফ থামল, বলল, তোরা এইখানেই থাক, আমরা আসছি কথা বলে। এই বলে আব্র আর আশাফ এগিয়ে গেল আড্ডার মাঝখানে। ছেলেটার পিছনে দাঁড়ালো বুলি ছুড়ল, এই ছেলে শুনো, এম ড্যাশ। ছেলেটা উঠে দাঁড়ালো, শার্টের কলারে হাত দিয়ে আওড়ালো, হ্যাঁ কি হয়েছে? এম ড্যাশ। আশাফ শীতল কণ্ঠে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমি অহুকে বিরক্ত কেন করছো? সে তোমাকে তো তার উড় জানিয়ে দিয়েছে। এম ড্যাশ। আব্র নৈশব্দে দাঁড়িয়ে কথোপকথন শুনছে, কোন সংলাপ বুনছে না মধ্যেখানে। তখনই ছেলেটা বলে উঠে কর্কশ ভাষায়, কে তুই? চিনিস আমাকে? জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এম ড্যাশ। আশাফের কণ্ঠ তখন অবধি শীতল হয়ে বলল, আমি আবারও জিজ্ঞেস করছি, তুমি অহুকে বিরক্ত কেন করছো? এম ড্যাশ। জবাব আসে, ওরে আমি বিরক্ত কর্মই, ওরে আমার প্রেমিকা বানা। পুরো কথা শেষ না করার আগেই শান্ত আব্র উন্মাদ হয়ে এগিয়ে এসে ছেলেটার গলা চেপে ধরে এক হাতে মাটি হতে হালকা উপরে তুলে ফেলে মুহূর্তেই। এরকম কাণ্ডে সবাই আতকে উঠে। অহু ভয় পেয়ে পিছিয়ে যায় 2-1 কদম। ওই ছেলের বাকি বন্ধুরা এগিয়ে আসলে আশাফ ওদের সামলে নেয়। আব্র এখনো ছেলেটার গলা চেপে ধরে আছে। ছেলেটা অনেক চেষ্টা করছে ছোটার, তবে আব্রোর এক হাতের শক্তির সাথেও পেরে উঠছে না। ঘটনা অবনতি দেখে অহু নিজেই ছুটে আসে। অহু আব্রুর হাত স্পর্শ করে ছোটাতে চাইল ছেলেটাকে। অহু তাকিয়ে দেখল আব্রুর চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগে ফুঁসছে, কিন্তু কিভাবে? একটু আগেই যখন অহু আব্রুকে দেখেছিল তখন তো স্বাভাবিক ছিল। আব্রু এরকম প্রতিচ্ছবি এই প্রথম দেখল অহু। অহু নিমিষেই ঢোক গিলল, আওড়ালো কাপা কণ্ঠস্বর আউড়িয়ে, ভাইয়া ছেড়ে দিন নয়তো মরে যাবে। তখন অনেক বড় প্রবলেম হয়ে যাবে, প্লিজ ছেড়ে দিন ভাইয়া। এই প্রথমবার অহু আব্রুকে স্পর্শ করল, তবে ভিন্ন পরিস্থিতিতে। আশাফও সঙ্গ দেয়, ছেড়ে দে আব্রু, এবার এখানে অনেকে আছে। আব্রু চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নেয় গহীনে। হাতের বাঁধন আলগা করে ছেড়ে দিল ছেলেটাকে। কিন্তু একবারের জন্য ও অহুর দিকে ফিরে তাকালো না। ছেলেটি মাটিতে পড়ে হাঁপাচ্ছে। তখনই আব্রু সেখানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে হাত ছুড়ে, আজকের পর থেকে যদি আর কেউ অহুর দিকে চোখ তুলেও তাকায়, তার হাল এর থেকেও জঘন্য হবে। এত মাটির উপরে আছে, তাকে পুরো মাটির নিচে পাঠিয়ে দিবে এই আররাব খান আব্রো। এম ড্যাশ। বলেই রক্তিম চোখ রাঙায়। তৎক্ষণাৎ আশাফের সাথে ক্যাম্পাস থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু অহুর সাথে কোন সংলাপ বুনে না। অহু এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায়। বিশেষ করে আব্রু যে এত রাগী, সেটা অহুর অপ্রত্যাশিত ছিল। আব্রু আর আশাফ চলে আসার পরপরই অহুও চলে আসে তাদের পিছন পিছন, ক্লাস অ্যাটেন্ড না করে। মহলে এসে ভার্সিটিতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে কিছুই বলে না অহু কাউকে। অহু মহলে এসে আজ দুপুরের খাবারও খায়নি। ওই যে অহু ভার্সিটি থেকে মহলে ফিরে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করেছে আর খোলেনি। অহু আজ কোচিংও যায়নি। অহু ভীষণ ভয় পেয়েছে দুপুরের ঘটনায়। এসব মারামারি থেকে সে সব সময় এড়িয়ে চলে, তবে আজ তার জন্যই এরকম কিছু ঘটে গেল। সন্ধ্যাবেলা অহু নিজের রুম থেকে বাহিরে বের হয়। বাহিরে এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। অহু মহলটা ঘুরে দেখল পুরো। অহু খেয়াল করেছে আব্রু মহলের কোথাও নেই, এমনকি তার রুমেও নেই। অহু ভাবছে হয়তো ভার্সিটি থেকে আর মহলেই ফিরেনি আব্রো। সন্ধ্যা হয়ে গেছে, তানহা মিস এসেছে অহুকে পড়াতে, রুমে গিয়ে অহু পড়ছে, তবে পড়ার খেয়ালে আজ সে নেই। বেশ চিন্তা হচ্ছে আব্রুর জন্য। তাই আজ তাড়াতাড়ি করে তানহাকে বিদায় জানিয়ে দিল। অহু ভাবছে আব্রু ভার্সিটি থেকে বেরিয়ে বাহিরে গিয়ে আবার ঝামেলা করল না তো। আবার পরক্ষণেই এই আলাপন ভেবে ঠোঁট উল্টালো যে, আব্রু ভাই কেন এরকম কাণ্ড ঘটালো আমার জন্য? এম ড্যাশ।
অহু ড্রয়িং রুমে বসে শিফা আর নিহার সাথে গল্প জুড়েছে আর টিভি দেখছে। আব্রুর জন্য অহুর ভীষণ চিন্তা হচ্ছে। মনটা বড় হাঁসফাঁস করছে। আব্রুর কোন কন্ট্যাক্ট নম্বরও নেই অহুর কাছে, যে ফোন দিয়ে খোঁজ নিবে, আর এটাও ভাবছে কল দিলে কিবা জানি বলে। কিছুক্ষণ পর অহুর মনে পড়ল আশাফ ভাইয়াকে কল দিয়ে একবার জিজ্ঞেস করলে কিরকম হবে। যেই ভাবনা সেই কাজ। ফোনটা হাতে নিয়ে আশাফের ফোনে কল দিল। আশাফ কল রিসিভ করল তাৎক্ষণিক। আসসালামু আলাইকুম ভাইয়া। এম ড্যাশ। আশাফ উদ্বিগ্ন হয়ে আওড়ালো, ওয়ালাইকুমুস সালাম। কিরে, কিছু হয়েছে নাকি আবার? এম ড্যাশ। অহুর নরম কণ্ঠস্বর, না ভাইয়া, তেমন কিছু না। আসলে চাচিজান আব্রু ভাইয়ার কথা জিজ্ঞেস করছিল। ভাইয়া এখনো মহলে ফিরেনি তো, তাই। আপনি কি জানেন ভাইয়া কোথায়? এম ড্যাশ। মামির কাছেই তো, আব্রুর নাম্বার আছেই। আচ্ছা, আমি আব্রুকে বলছি ফোন দিয়ে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। এম ড্যাশ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকিস। এম ড্যাশ। জি ভাইয়া। আপনিও। অহু ফোনটা রেখে কিছুটা হাফ ছেড়ে বাঁচল। আবার মনে মনে এই ভয়েও চেপে ধরেছে, আশাফ ভাই আবার না আব্রু ভাইয়াকে বলে দেয় আমি ফোন দিয়েছিলাম ওনার খোঁজ নিতে, তাহলে তো আরেক কাণ্ড রটে যাবে। ভেবেই অহু কপাল চাপড়ালো। চিন্তা করতে করতে অপেক্ষার প্রহর শেষ হলো অহুর। আব্রু মহলে ফিরেছে কিছু সময় আগে। তবে আব্রু এখন রুমে আছে, তাই দেখা পেল না অহু আব্রুর। আব্রু যখন মহলে ঢুকেছিল অহু তখন তার রুমে ছিল। আব্রু মহলে ফিরেছে শুনে অহু কিছুটা চিন্তামুক্ত হলো। আব্রুকে দেখার জন্য অহুর মন ছটফট করছে। অহু নিজের রুমের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, আবার ওই পাশ থেকে এই পাশে আসছে। হাতের বুড়ো আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে ভাবছে আর মনে মনে আওড়াচ্ছে, এখনো কি রেগে আছে আব্রু ভাই। এম ড্যাশ। সন্ধ্যার ভায়োলিন উপন্যাস। লেখিকা বৃষ্টি ইসলাম। সিজন 01। পর্ব 01। চলবে পাঠক।